তাহলে শুরু করি। হ্যাঁ স্যার, শুরু করুন শুরু করুন। হ্যাঁ, যা বলছিলাম, সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ আমাদের দুঃসময়ের তত্ত্বভাবনা শীর্ষক যে বক্তৃতামালা আমাদের চলছে, আজকে তার সপ্তম দিন। কিন্তু বক্তৃতা হচ্ছে অষ্টম বক্তৃতা। এটা আজকের যিনি বক্তা, তিনি হচ্ছেন অভ্র বসু, আমার আত্মীয়ও বটে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। এবং তার আজকের যে বিষয় সম্পর্কে তিনি বলবেন, বাংলা স্ল্যাং, সময় এবং অসময়। আমি মাননীয় স্যারকে বলবো, আপনি আপনার বক্তৃতামালা শুরু করার আগে আমি আপনাকে আমার কলেজের তরফ থেকে আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি আপনাকে। আমাদের এই প্রত্যন্ত কলেজের, আজকে আমি কলেজ থেকে একটা ফোন পেলাম, তাতে হচ্ছে আমাদের কলেজ জলের তলায় ডুবে গেছে। মর্মান্তিক, যেতেও পারছি না। তো এই বক্তৃতামালাটা শুনবো, খুব ভালো লাগবে সবাইকে। তবে আমার একটা রিকোয়েস্ট সমস্ত শ্রোতৃবর্গের কাছে, যখন আমাদের প্রধান বক্তা এই কথাগুলো বলবেন, তখন দয়া করে আপনাদের অডিও এবং ভিডিও এই দুটো অফ রাখলে খুব ভালো হয়, বক্তৃতাটা শোনা যায়। ধন্যবাদ মইদুল স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তৃতা শুরু করার জন্য। হ্যাঁ, আজকে বক্তা অভ্র বসু। তো স্যারের বক্তৃতা শুরু করার আগে স্যার সম্পর্কে দু চার কথা বলতেই হয়। 2009-এ আমি যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের MIL ডিপার্টমেন্ট, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, একটা সেমিনারের আয়োজন করেছিলেন। তো সেই সেমিনারে আমন্ত্রিত ছিলেন আজকের দিনের বক্তা অভ্র বসু। তো সেখানে সেই সেমিনার শোনার সৌভাগ্য হয়েছিল আমার। খুব সুন্দর একটা বক্তৃতা দিয়েছিলেন ইংরেজিতে এই স্ল্যাং বিষয়ের উপর। তো সেটা শুনে একদম মুগ্ধ হয়ে গেছি, আজও আমার মনে আছে। সেই জন্য স্যারকে খুব রিকোয়েস্ট করে আবারও এরকম একটা বক্তৃতা শোনার আহ্বান জানিয়েছি, মানে আমরা চেষ্টা করেছি, স্যারও রাজি হয়েছেন। তো সেই বক্তৃতা সম্পর্কে আমি দু চার কথা বলি, একেবারে না বললেই নয়, আমার অনুভূতির বিষয়। আপনারা সবাই পড়েছেন রবীন্দ্রনাথের শাস্তি গল্পটি। যে শাস্তি গল্পে আমরা দেখেছি, এর আগে কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি যে ওই শাস্তি গল্পের মধ্যে ওই শব্দগুলি হচ্ছে স্ল্যাং স্ল্যাং হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই অভ্র স্যারের বক্তৃতা শুনে সেদিন মনে হয়েছিল। তো শাস্তি গল্পে আমরা সবাই জেনেছি যে দুঃখীরাম আর ছিদাম, দুঃখীরামের বউয়ের নাম রাধা, ছিদামের বউয়ের নাম চন্দরা। এরা দুই ভাই কাজ করতে গেছে, কাছারি বাজারের পেয়াদা এসে এক রকমের জোর করে নিয়ে গেছে কাজে। সারাদিন খাওয়া দাওয়া নেই, সেখানে কাজ করেছে, উপরন্ত কটু কথা শুনেছে এবং মজুরি পায়নি। এবং বাড়িতে এসে যখন বড় বউ রাধাকে দুঃখীরাম বলছে ভাত দে, তখন বড় বউ বলছে যে ভাত কোথায় যে ভাত দিব, তুই কি চাল দিয়া গিয়েছিলি, আমি কি নিজে রোজগার করিয়া আনি। তো এই যে শব্দ, আমি রোজগার করিয়া আনিব, এই শ্লেষ, এই ব্যঙ্গাত্মক শব্দ শুনে দুঃখীরাম আর সহ্য করতে পারেনি, হাতে দা ছিল মাথায় বসিয়ে দিয়েছে। রাধা মূর্ছিতের মতো পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রাধার মৃত্যু হয়। এই মৃত্যুটাকে শেষ পর্যন্ত ছিদাম চন্দরা চন্দরার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। সে শেষ পর্যন্ত বলেছে যে বউ গেলে বউ পাইব, ভাই গেলে ভাই পাইব না। শেষ পর্যন্ত চন্দরার ফাঁসি হয়, ফাঁসির হুকুম হয়। তো ফাঁসি কাটে যখন যাবে, তখন আমরা দেখলাম কি, যে সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করছে যে কাহাকে দেখিতে ইচ্ছে করো। চন্দরা কহিল, সত্যি মরণ, মানে স্বামীর উপরে ক্ষোভ, অভিমান, হতাশা,
রাগের একটা বহিঃপ্রকাশ, মরণ। স্যার এমন সুন্দর করে এই মরণ শব্দটি উচ্চারণ করেছিলেন, আর এই মরণ শব্দটি যে স্ল্যাংয়ের আওতায় পড়ে এটা স্যার বুঝিয়ে দিয়েছিলেন। তো সেই থেকে মনের মধ্যে একটা সবসময় খোঁজ চলছে যে স্যারের যদি একটা বক্তৃতা আবার শুনতে পাই। তো স্যার আশা করি সেই বিষয়ে বলবেন। এই স্ল্যাং মানে যে শুধু খিস্তি খেউড় তা নয় স্যার, এটা স্যারের এই বিষয়ে স্যারের কাজ। স্যার খুব ভালো ও কিছু বই লিখেছিলেন এই স্ল্যাং বিষয়ে। স্যারের যে একটা বই বাংলা স্ল্যাং সমীক্ষা ও অভিধান, তখন প্রায় ছাত্রছাত্রীদের হাতে হাতে এই বইটা ছিল। এছাড়া স্যার লিখেছেন অনেক বই, কবির কৈফিয়ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার টেরাকোটা, এটা যৌথ সম্পাদনায় স্যার ও মিসেস অব্দ বসুর, সব শব্দ গল্পদ্রুম, এরকম একাধিক বই স্যার লিখেছেন। তো আজকে যারা শ্রোতা, তাদেরকে অনুরোধ করি আপনারা এই বক্তৃতা শুনবেন, আর স্যারের কাছ থেকে আবারও একটা বক্তৃতার আশা করছি। ধন্যবাদ। স্যার আপনি শুরু করুন স্যার। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা পাচ্ছি, দেখতে পাচ্ছি স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা। সুন্দরবন মহাবিদ্যালয় আমাকে যে সুযোগটা করে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি আগেই জানিয়েছেন যে তিনি আমার আত্মীয়, তাকে অভিনন্দন জানাই। মহিদুল আমার ছাত্র প্রতিম, এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে আমার যে মোলাকাত, তার কথা সে ইতিমধ্যেই জানিয়েছে। অনেক বছর আগে মহিদুল বলল 2009, আমার স্মৃতি বলছে 2008। এখন সেদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ে আমার যে বক্তৃতার বিষয়টি ছিল, সে বক্তৃতার বিষয়টা ছিল এইরকম যে অনুবাদের সমস্যা, স্ল্যাং এবং ইডিয়াম, শুধু স্ল্যাং নয়। ফলে মরণ শব্দটার কথা যে মহিদুল উল্লেখ করছেন এক্ষুনি, সেটা আমি ঠিক স্ল্যাং বলে চিহ্নিত করিনি। ওটাকে আমি ইডিয়াম হিসেবেই দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার বিষয়টাই তাই ছিল। অন্যান্য অনেক স্ল্যাং এর উল্লেখ আলাদা করে ছিল নিশ্চয়ই, কিন্তু মহিদুল যে প্রস্তাবনাটা করেছে তাতে একটা বিষয় মোটামুটি স্পষ্ট। সেটা হচ্ছে যে স্ল্যাং মানে নিছক খিস্তি খেউর নয়, স্ল্যাং মানে শুধু গালাগালি নয়। এই জিনিসটা সাধারণত আমরা সব সময় মাথায় রাখি না, বিশেষত যারা একটু আহ অদীক্ষিত এই বিষয়টায় বলতে পারি, যারা এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তা সেই অর্থে করেন না, তাদের কাছে স্ল্যাং শব্দটার অর্থ নিতান্তই গালাগালি বা তজ্জাতীয় অন্যান্য শব্দ। এটা স্বীকার করতেই হবে যে গালাগালি যে কোনো ভাষার স্ল্যাং এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে গালাগালি যে স্ল্যাং এর সবটা এমনটা তো নয়, বরং সেটা খুব ছোট একটা অংশ। আমরা আজকের আলোচনায় এইটাই একটু বোঝবার চেষ্টা করব প্রথমে, যে কাকে বলে স্ল্যাং। কেননা স্ল্যাং নিয়ে সত্যি সত্যি সাধারণ মানুষের মনের মধ্যে অনেক ধরনের অস্পষ্টতা আছে। কিন্তু এই যে বললুম যে কাকে বলে স্ল্যাং, এর উত্তর দেওয়াটা কিন্তু খুব সোজা কাজ নয়।
সোজা কাজ নয় এই কারণে যে দীর্ঘদিন ধরে যারা ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করছেন, বিশেষত যারা স্ল্যাং নিয়ে আলোচনা করছেন, তারা কিন্তু এই সমস্যাটার মুখোমুখি বরাবর হয়ে আসছেন যে যেটাকে স্ল্যাং তারা বলতে চাইছেন সেটার একটা মোটের ওপর ধারণা সকলেরই আছে। আমরা সবাই মোটের ওপর খানিকটা বুঝতে পারি যে কাকে বলে স্ল্যাং, কিন্তু তারপরে আরো অনেক জায়গা থেকে যায় যেগুলোকে স্ল্যাং বলতে পারবো কি পারবো না, যেগুলোকে স্ল্যাং বলা সঙ্গত কি সঙ্গত নয়, এ নিয়ে অনেক সমস্যা, অনেক অস্পষ্টতা আছে। সাধারণভাবে স্ল্যাং বলতে আমরা ঠিক সেই ধরনের শব্দকেই বুঝি যে শব্দগুলো আমরা সব অবস্থায় ব্যবহার করতে পারি না। এখন স্ল্যাং শব্দটার তো ইংরেজি শব্দ, কিন্তু স্ল্যাং শব্দটার অনেক রকম বাংলা করবার চেষ্টা অনেক ভাবে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। অনেকভাবে এই স্ল্যাং শব্দটার বাংলা করবার চেষ্টা হয়েছে। ধরা যাক সুকুমার সেন যখন তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে স্ল্যাং এর কথা বলছেন, তখন তিনি স্ল্যাংকে বলছেন ইতর ভাষা বা ইতর শব্দ, এবং সেইটা বলতে গিয়ে তিনি বলছেন খুব পরিষ্কার করে যে যে কথাগুলো ভদ্রলোকেরা বলবার সময় ব্যবহার করে না সেইগুলোই হচ্ছে স্ল্যাং। এখন এই কথাটা বলতে গেলে প্রথমেই আমাকে বুঝে নিতে হবে যে ভদ্রলোক কাকে বলে। তার মানে আমি এটা প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে ভদ্রলোক বলে একটা শ্রেণী আছে, এবং সেই শ্রেণী যে জাতীয় শব্দগুলোকে স্বীকার করে এবং যে জাতীয় শব্দগুলোকে স্বীকার করে না সেগুলোই ভদ্র শব্দ এবং স্ল্যাং। আসলে স্ল্যাং এই জিনিসটা ইতর যখন বলি তখন এটার একটা একেবারে যদি ব্যুৎপত্তিগত ভাবে ইতর শব্দটাকে ধরি, যে ইতর শব্দের অর্থ হচ্ছে অন্য, তাহলে কিন্তু স্ল্যাং ইতর শব্দ হতে পারে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ভাষারই একটা অংশকে বা একটা ধরনকে মান্য ভাষা বা আগে বলতুম শিষ্ট ভাষা বা যেটাকে এখন নতুন করে বলা হচ্ছে প্রমিত ভাষা, প্রত্যেকটা ভাষারই এই যেটাকে ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা সকলে ব্যবহার করে। এখন এই যে প্লিজ একটু যদি সকলে মাইক্রোফোনটা অফ করে নেন, একটু ফিডব্যাক আসছে, অসুবিধে হচ্ছে। এই সুমন বাবু সজল বাবু, আপনারা মাইক্রোফোন অফ করুন। এখন এই যে শিষ্ট ভাষা, এই শিষ্ট ভাষা শব্দটাকে আমরা যখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের একটা পরিভাষা হিসেবে গ্রহণ করেছিলাম, তখন এটা দেখেছি যে শিষ্ট ভাষা বললে একটা সহজ অপর তৈরি হয়, অন্য তৈরি হয়, যেটাকে আমরা এক কথায় বলতে পারি অশিষ্ট ভাষা। অর্থাৎ যেটা শিষ্ট ভাষা নয় সেটা হচ্ছে অশিষ্ট ভাষা। অতএব যেটা শিষ্ট ভাষার বাইরে রয়ে গেল সেইটাকে আমরা অশিষ্ট বলছি, স্ল্যাং বলছি। এখন এটা দুটো সমস্যা আছে, আমি সে সমস্যার প্রশ্নে পরে আসছি, কিন্তু আমরা এটা লক্ষ্য করি যে শিষ্ট শব্দটাকে পরবর্তীকালে আমরা বদলেছি। কেননা সব সময় যে এটার সঙ্গে শিষ্টতার একটা যোগাযোগ থাকে এমনটা নাই হতে পারে। স্ট্যান্ডার্ড ভাষাতেও অনেক শব্দ থাকতে পারে যেগুলো শিষ্ট নয়। সুতরাং তখন আমরা শিষ্টটাকে বদলে
প্রথমে করেছিল মান্যচলিত বাংলা, স্ট্যান্ডার্ড কলোকিয়াল, এবং এখন আমরা যে শব্দটা ব্যবহার করছি, যে শব্দটা প্রচুর ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে প্রমিত। এখন যেটা এই শিষ্টের বাইরে রয়ে গেল, প্রশ্নটা হচ্ছে যে সেটাই কি স্ল্যাং? যেটা স্ট্যান্ডার্ড ভাষার বাইরে সেটাই কি স্ল্যাং? সহজ উত্তর হচ্ছে না। না, এই কারণে যে যখন আমরা একটা ভাষাকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে চিহ্নিত করি, তখন আসলে আমরা একটা ভাষাকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে চিহ্নিত করি না, আমরা আসলে একটা উপভাষাকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে চিহ্নিত করি। প্রত্যেক ভাষারই অজস্র উপভাষা আছে, তার মধ্যে একটি উপভাষা স্ট্যান্ডার্ড হিসেবে গণ্য হয়, এবং সেই উপভাষার আরো অনেক অংশ রয়ে যায় যেটাকে আমরা ঠিক স্ট্যান্ডার্ড বলবো না। কি বলবো সেটা নিয়ে অন্য তর্ক থাকবে, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ডের বাইরে যে শব্দগুলো থাকে সেগুলো যে নেসেসারিলি স্ট্যান্ডার্ড মানে স্ল্যাং এমনটা নয়। অর্থাৎ প্রত্যেকটা ভাষায় অনেক উপভাষা আছে, বাংলা ভাষাতেও অনেক উপভাষা আছে। আমরা যখন বাংলা স্ট্যান্ডার্ড ভাষার কথা ভাবি, বাংলায় একটা মান্য চলিতের কথা ভাবি, তখন সেটা একটা আঞ্চলিক উপভাষা, সেটা প্রধানত কলকাতা কেন্দ্রিক একটা আঞ্চলিক উপভাষা। স্যার স্যার এক কিন্তু মিনিট, এই যারা প্রেজেন্টিং এ আসছেন তারা বন্ধ করুন, ভিডিও এবং মাইক্রোফোন সবগুলোই মিউট করুন, ভিডিও বন্ধ করুন, প্রেজেন্টিং এ কোনোভাবে আসবেন না আপনারা। হ্যাঁ স্যার, শুরু করুন। আর প্রত্যেক ভাষারই কিছু আঞ্চলিক উপভাষা থাকে। এখন সেই আঞ্চলিক উপভাষার যে সমস্ত শব্দ, সেগুলো শিষ্ট ভাষার মধ্যে পড়ে না, কিন্তু সেগুলোকে কি আমি স্ল্যাং বলতে পারবো? নিশ্চয়ই নয়, সেগুলো স্ল্যাং নয়। ঠিক একইভাবে আমরা এটা লক্ষ্য করি যে বিভিন্ন বৃত্তির আলাদা আলাদা ভাষা আছে। অর্থাৎ নানা রকম বৃত্তির মানুষ তাদের নিজেদের কাজকর্ম ইত্যাদির জন্য একটা বিশেষ ধরনের শব্দ ব্যবহার করেন, যেটাকে ইংরেজিতে আমরা জার্গন বলে থাকি। এখন প্রশ্নটা হচ্ছে যে জার্গন কি স্ল্যাং? উত্তর হচ্ছে না। একইভাবে আমরা লক্ষ্য করব যে কিছু ভাষা, সেটাও আসলে এক অর্থে জার্গনই, আমরা যেটাকে আন্ডারওয়ার্ল্ডের ভাষা বলি, অপরাধ জগতের ভাষা বলি। বাংলায় ভারী চমৎকার একটা বই আছে, অপরাধ জগতের ভাষা ও শব্দকোষ, ভক্তিপ্রসাদ মল্লিকের। এখন এইটাকে কি স্ল্যাং বলবো? তার উত্তর কিন্তু শেষ পর্যন্ত না। আসলে এগুলোকে অনেক সময় প্রফেশনাল স্ল্যাং বলা যেতে পারে, বৃত্তিগত স্ল্যাং বলা যেতে পারে, কিন্তু মোটের ওপর এর সবগুলোই যে স্ল্যাং এটা নয়। এই আপনাদেরকে বারবার বলছি, আপনারা প্রেজেন্টিং এ যাবেন না, আপনারা মাইক্রোফোন অফ করুন, ভিডিও অফ করুন। আমাদের প্রেজেন্টিং এ সমস্যা হচ্ছে। ভাস্বতী ঘোষ, প্রিয়া ঘোষ, আপনারা ভিডিও অফ করুন, মাইক্রোফোন অফ করুন। স্যার বলুন। এমনকি যেগুলোকে আমরা ইডিয়াম বলি, সেই ইডিয়ামও যে সবসময় স্ল্যাং এরকমটা নয়, কিন্তু ইডিয়ামও ঠিক সব ক্ষেত্রে ধরা যাক আমি সেটাকে শিষ্ট ভাষা বলতে পারবো এমনটা কিন্তু নয়। ফলে স্ল্যাং কি এবং স্ল্যাং কি নয়, এটা সাধারণভাবে নির্দিষ্ট করাটা মুশকিল।
আচ্ছা, এখন সাধারণভাবে নির্দিষ্ট করা মুশকিল, কিন্তু আমি প্রথমেই আপনি আপনি মিউট হয়ে গেছেন। অভ্রদাকে কেউ মিউট করে দিয়েছে, কি হচ্ছে? অভ্রদাকে কেউ মিউট করে দিয়েছে, এগুলো কি? এরকম করলে স্যার ওয়েবিনার শোনা যায় নাকি? মিউট হয়ে গেছে স্যার আপনারটা। বক্তৃতাটা শুনছি। কিন্তু কিন্তু এত ফিডব্যাক আসছে না, ভীষণ অসুবিধা হচ্ছে বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা আচ্ছা যারা বলছি, অ্যাডমিন আছেন, রিকোয়েস্ট করছি যারা এটা করছেন বের করে দিন, নইলে এত ভালো বক্তৃতার কোনো মানে ওনারও মনোসংযোগ যাচ্ছে, যারা শুনছি তাদেরও মানে তারা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কি দরকার আছে? বের করে দিন। আচ্ছা অন্বেষাদি, যারা এটা অপারেট করছো, ওই যারা ভিডিও অফ করছে না ওদেরকে বের করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি, চেষ্টা করছি। আসলে Okay. এতজন 185 হ্যাঁ, জন হ্যাঁ। ঢুকেছে তো, একটু অসুবিধা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এবার আমি মিউট করে দিচ্ছি তাদেরকে, আর বেশি এ করলে পরে হ্যাঁ, বার করে দিচ্ছি। কাইন্ডলি ওকে একটু ওকে শুনুন, ওকে কাইন্ডলি। স্যার শুরু করুন স্যার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে স্ল্যাং হচ্ছে একটা ধরন যেখানে আমি সৃষ্ট ভাষার বাইরে কিছু শব্দ ব্যবহার করছি। এখানে প্রথমেই দুটো তিনটে জিনিস একটু বুঝে নেওয়া দরকার। এক নম্বর হচ্ছে যে কোনো শব্দকে আমি তখনই স্ল্যাং বলতে পারি যখন সে শব্দগুলো আমি সচেতন ভাবে বলছি। আমি যদি সচেতন না হই, আমার নিজের মান্য ভাষাটাই যদি সেই রকমটা হয়, অর্থাৎ কোনো একটা গোষ্ঠীর ভাষা, কোনো একটা শ্রেণীর ভাষা, তাদের মান্য ভাষাটাই যদি সেরকম হয়, তারা যদি নিজেরা সেই ভাষাতেই কথা বলে, তাহলে কিন্তু আমি সেটাকে স্ল্যাং বলতে পারবো না। স্ল্যাং মাত্রেই কিন্তু এক ধরনের সচেতনতা দাবি করে। আমি কিন্তু যখন স্ল্যাং বলছি, আমি জানি যে আমি স্ল্যাং বলছি। আমি যখন কাউকে গালাগালি দিচ্ছি, তখনও আমি কিন্তু এটা জেনেই গালাগালি দিচ্ছি। আমি না জেনে কাউকে গালাগালি দিতে পারি। এখন নিশ্চয়ই সব সময় এই সচেতনতার জিনিসটাও যে খুব কি বলবো, প্রত্যেক মুহূর্তে ভেবে বলছি তা নয়, এটা অনেকটা ভেতরকার জিনিস। কিন্তু তারপরেও এটা মনে রাখতে হবে যে আমার যদি ভদ্র ভাষা, সুকুমার সেন যেটাকে বলেছিলেন ভদ্র ভাষা, ভদ্রলোকের ভাষা, শিষ্ট ভাষা বা প্রমিত ভাষা, এরকম ভাষা সম্পর্কে একটা ধারণা না থাকে, তাহলে কিন্তু আমার স্ল্যাং সম্পর্কেও কোনো ধারণা থাকবে না। অর্থাৎ আমি যদি মান্য ভাষাটা না জানি, আমি যদি স্ট্যান্ডার্ড ভাষাটা না জানি, আমি এটা যদি না জানি যে কোনটা স্ট্যান্ডার্ড আর কোনটা স্ল্যাং, তাহলে কিন্তু আমি যদি স্ল্যাং ব্যবহার করি, অর্থাৎ যেটা আর কেউ স্ল্যাং বলতে পারে, সেটা কিন্তু স্ল্যাং হয়ে যায় না। এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে অনেক সময় অনেক জিনিস থাকে যে জিনিসগুলো পরিস্থিতি, পরিপ্রেক্ষিত ইত্যাদির উপর নির্ভর করে। একটা সহজ উদাহরণ দিই, যে অনেক শব্দ আছে যে শব্দগুলো একটা সময় খুব খারাপ শব্দ বলে গণ্য হতো না। ধরা যাক বিদ্যাসাগরের একটি চমৎকার বই আছে, একটি ছোট মেয়েকে নিয়ে লেখা একটি বই, যে বইটির নাম হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এই বইটিতে বিদ্যাসাগর একটি ছোট্ট মেয়েকে নিয়ে কিছু কথা লিখছেন, তাকে সম্ভাষণ করছেন এবং করতে গিয়ে তাকে আমরা দেখি যে মাগি বললে তাকে সম্বোধন করছেন। বা ধরা যাক প্রমথনাথ ঋষির একটা চমৎকার উপন্যাস আছে, কেরি সাহেবের মুন্সি, যে উপন্যাসে আমরা লক্ষ্য করি যে কেরি সে একটি বালকের কাছ থেকে কিছু শব্দ শিখছে। রামরাম বসু অর্থাৎ কেরির মুন্সি তাকে চেষ্টা করছেন ভালো বাংলা শেখাতে,
কিন্তু কেরি একটি বালকের কাছ থেকে কিছু শব্দ সংগ্রহ করছেন এবং কেরির মনে হচ্ছে যে এই শব্দগুলো জোর অনেক বেশি, এবং কেরি ঠিক করছেন যে যখন তিনি বক্তৃতা দেবেন তখন লেডিজ এন্ড জেন্টলম্যান, তার বাংলা করে দিয়েছিলেন রাম রাম, যে ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ, সেই শব্দটা বর্জন করে কেরির মনে হচ্ছে যে আমি শুরু করব হে মাগি ও মিনসেগণ বলে। এখন এটা আমাদের যা লিখিত ডকুমেন্ট, যা লিখিত টেক্সট, তা থেকে আমরা বুঝতে পারি যে এই মাগি শব্দটা একটা সময় কিন্তু স্ল্যাং হিসেবে গণ্য ছিল না। এটা শিষ্ট ভাষারই অন্তর্গত ছিল, হয়তো একটু কথ্য ছিল। কিংবা ধরা যাক একটা শব্দ, আমরা মধ্যযুগে যখন চৈতন্যদেবের জীবনী গ্রন্থ পড়ি তখন আমরা দেখি যে চৈতন্য সম্পর্কে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে যে সংকীর্তন লম্পট। সংকীর্তনের জন্য যিনি লম্পট, লম্পট শব্দটার অর্থ এখানে লোভী অর্থে ব্যবহার করা হচ্ছে, যে যিনি চাইছেন সংকীর্তন, সংকীর্তনের জন্য তার অত্যন্ত বেশি আকুতি, এই অর্থে লম্পট শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন নিশ্চয়ই এখনকার পরিপ্রেক্ষিতে আর সংকীর্তন লম্পট এই শব্দটা ওইভাবে ব্যবহার করা যাবে না। ওইভাবে ব্যবহার করলে তার একদম সম্পূর্ণ ভিন্ন একটা মানে তৈরি হবে। এতে বোঝা যাচ্ছে যে এই শব্দগুলো একটা সময় আমাদের শিষ্ট ভাষার অন্তর্গত ছিল, এই মুহূর্তে আমাদের শিষ্ট ভাষার বাইরে চলে গেছে। এমন অনেক শব্দ আছে যেগুলো একটা সময় আমাদের শিষ্ট ভাষার অন্তর্গত ছিল না, যেগুলো শিষ্ট ভাষার মধ্যে ঢুকে গেছে। ফলে এই যাতায়াতটা ক্রমশ চলতে থাকে। এখন এই যে শব্দগুলো, এই শব্দগুলো যে বিভিন্ন তাৎপর্যে, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, এই ব্যাপারে একটা সচেতনতা না থাকলে কিন্তু স্ল্যাং বলা যায় না। অর্থাৎ আমি আমার মূল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে আসি, যে মুহূর্তে আমি বলছি যে ভদ্রলোক যে ভাষা ব্যবহার করে না, শিষ্ট ভাষায় যে ভাষা চলে না, অর্থাৎ আমাকে বুঝতে কিন্তু হবে প্রথমেই যে কাকে বলে ভদ্রলোক, কাকে বলে শিষ্ট ভাষা। এখন মুশকিলটা হচ্ছে যে যে ভদ্রলোক নয়, আমরা একটা সময় ছোটবেলায় খুবই শুনতাম এরকম যে কোনো একটা শব্দ কোথাও থেকে শুনে এসছি, এসে হয়তো বাড়িতে বলে ফেলেছি, তা বাড়ির লোকেরা বলতে শুরু করলেন যে ছোট লোকের মতন ভাষা ব্যবহার করছে। এখন এই যে ছোট লোকের মতন ভাষা, এটা তো একটা ভদ্রলোক ছোট লোক এই বাইনারিটার ওপর দাঁড়িয়ে আছে। এখন এটা লক্ষ্য করি যে যে শব্দগুলো আজ থেকে 40 বছর আগে ছোট লোকের ভাষা বলে গণ্য হতো, সে শব্দগুলো আজকে কিন্তু আমরা অনেকেই অনায়াসে ব্যবহার করছি এবং সেগুলো আর ছোট লোকের ভাষা বলে গণ্য হচ্ছে না। আসলে যে মুহূর্তেই এই শিষ্টতা এবং ভদ্রতা ইত্যাদি শব্দকে আমি রাখছি, সে মুহূর্তেই কিন্তু এক ধরনের সেন্সরশিপের বোধ আমি নিয়ে আসছি। যে মুহূর্তে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে এগুলো হচ্ছে ভদ্র শব্দ, সে মুহূর্তেই কিন্তু আমি এক ধরনের ট্যাবু, এক ধরনের সামাজিক মূল্যবোধ, এক ধরনের ভাষা সংক্রান্ত মূল্যবোধের দ্বারা চালিত হচ্ছে এবং চালিত হয়ে আমি কিছু কিছু শব্দ, কিছু কিছু ধরনকে আমি যথেষ্ট ভদ্র বলে, বড্ড কঠিন হয়ে যাচ্ছে এই পরিমাণ ফিডব্যাক এলে বলাটা চালিয়ে যাওয়া। আমরা কিছু কিছু শব্দকে, কিছু কিছু ধরনকে
আমরা অভদ্র বলে চিহ্নিত করে দিচ্ছি। এর কিছু মাপকাঠি আছে, এবং যেখানে এই মাপকাঠিটা আছে, যেখানে আমি চিহ্নিত করতে পারছি যে হ্যাঁ এইটা ভদ্র সমাজে চলবার মতন, এইটা ভদ্র সমাজে চলবার মতন নয়, এইখানে একটা, আমি যেটা বললাম প্রথমেই, যে এক ধরনের সেন্সরশিপ কাজ করে। প্রশ্নটা হচ্ছে যে সেন্সরশিপ আমি কাকে বলবো, তার চেয়েও বড় কথা যে এই সেন্সরশিপটা কে করছে। এইখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক যুগেই আমরা যখন ভাষা ব্যবহার করি, তখন তো ভাষার শুধু আমি একা ব্যবহার করছি না, ভাষার একটা গোষ্ঠী আছে, গোষ্ঠীর মধ্যে আমি একটা ভাষা ব্যবহার করছি, একটা ভাষিক এলাকা আছে, তার মধ্যে আমি ভাষাটা ব্যবহার করছি। এখন বহুকাল এটা আমরা লক্ষ্য করেছি যে ভাষাটাকে খানিকটা নির্ধারণ করে একটা সম্প্রদায়, যে সম্প্রদায় মনে করে যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি। ভাষার ক্ষেত্রে হয় এরকমটা নয়, আমরা সর্বত্র এটা লক্ষ্য করব যে একটা সামাজিক মরাল পুলিশিং সমাজের মধ্যে চলতে থাকে। কেউ কেউ নিজেদের সমাজপতি ঠিক করে নেন, তারা নির্ধারণ করেন কোনটা ঠিক কোনটা ভুল। এখন সেটা অনেক সময়, যেহেতু দীর্ঘদিন ধরে একটা সামাজিক পরিপ্রেক্ষিতে এক ধরনের মান্যতা পেয়ে থাকে, যে সেই এক ধরনের মান্যতা পাওয়ার কারণে আমরা এটা বুঝতে পারি যে এই জিনিসটা চলে, এটা চলে না, এইটা উচিত, এইটা উচিত নয়। অর্থাৎ সামাজিক একটা নীতিবোধ, এটাকে আমরা কিন্তু অগ্রাহ্য করতে পারি না। এখন এই সামাজিক নীতিবোধ জিনিসটা কিন্তু সব সমাজে সমান নয়, এবং তার চেয়েও বড় কথা যে সব যুগে সমান নয়। অর্থাৎ কোনো কোনো যুগে, কোনো কোনো সময় কিছু কিছু সামাজিক নীতি খুব বেশি সক্রিয় থাকে, আবার কোনো কোনো সময় এই সামাজিক নীতিগুলো নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তখন একটা বিরুদ্ধ স্রোত কিন্তু তৈরি হয়। এখন যে সমাজ ধরা যাক প্রাক 19 শতকে মনে করত যে সতীদাহ একটা পুণ্য কাজ, যে সমাজ মনে করত যে পুরুষের বহু বিবাহ এর মধ্যে কোনো দোষ নেই, বা বাল্য বিবাহ এটার মধ্যে কোনো দোষ নেই, সেই সমাজ নিশ্চয়ই 19 শতকে একটা ধাক্কার সম্মুখীন হয়েছে। অনেক পুরনো সামাজিক মূল্যবোধ সেখানে ধাক্কার সম্মুখীন হয়েছে, একটা সামাজিক পরিবর্তন হয়েছে, সমাজ সংস্কার হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা মনে রাখতে হবে যে সমাজ সংস্কার সব সময় নানাবিধ বিরোধিতার মধ্যে দিয়েই হয়েছে। সমাজ সংস্কার কিন্তু খুব সহজ একটা প্রক্রিয়া নয়। কিন্তু সমাজ সংস্কার যখন হচ্ছে, তখন আমরা এটা খেয়াল করি যে পৃথিবীর ইতিহাসে যখন থেকে রেনেসাঁস বা ইত্যাদি কাণ্ডগুলো ঘটছে, যেখানে সামাজিক সংস্কারের ব্যাপারগুলো খুব প্রবল হয়ে উঠছে, সেটা ইউরোপেও তাই, আমাদের দেশেও সেটাকে রেনেসাঁস বলি বা না বলি, এখানেও তাই। এই যে পরিবর্তনগুলো ঘটছে, এর অনেক প্রতিকূলতা থাকছে, কিন্তু শেষ পর্যন্ত এই পরিবর্তনগুলোই কিন্তু স্বীকৃতি পাচ্ছে। অর্থাৎ যে সমাজ ব্যবস্থা অনেক দিন ধরে বেশ পাকাপোক্ত হয়েছিল, সেটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে, সেটাকে খানিকটা এলোমেলো করে দিয়ে একটা নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে। এবং এই নতুন ব্যবস্থা যখন তৈরি হয়, তখন পুরনো ধ্যান ধারণা রীতিনীতি এগুলোও নানা রকম ভাবে আহত হয়, ব্যাহত হয়। এবং এই আঘাত, এই ব্যাঘাত,
এর ফলে যেটা হয় সেটা হচ্ছে পুরনো ট্যাবু গুলো নানা জায়গায় সরে যেতে থাকে, নানা জায়গায় ভেঙে যেতে থাকে, নানা রকম নতুন নতুন ভ্যালুজ তৈরি হয়, নতুন নতুন মূল্যবোধ তৈরি হয়। আমরা সব সময়ই এটা বুঝতে পারি যে এই ভ্যালুজ গুলো কিন্তু যারা ধরে রাখতে চান এবং যারা ভেঙে দিতে চান, এদের মধ্যে মোটা দাগের যে ব্যবধানটা, মোটা দাগের আমি আবারও বলছি, সেটা হচ্ছে বয়সের ব্যবধান। অর্থাৎ যেখানে আমরা লক্ষ্য করি যে কোনো একটা বিষয়কে, শোনা যাচ্ছে না দুরকম পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি শোনা নিজে যাচ্ছে কান স্যার, থেকে বলুন। এটা অফ করে রেখেছি, কারণ আমি ফিডব্যাকটা চাইছি না। এত বিরক্তিকর পরিমাণে হ্যাঁ, স্যার। ফিডব্যাক আসছে যে নিজে আর ঠিক শুনবার ঠিক চেষ্টা করছি না। শুনতে না ঠিক পেলে ঠিক আমাকে জানাবেন। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা এখন এই যে স্যার একটু জোরে বললে ভালো হতো। সেন্সরশিপের ধারণাটা, এইটা দাঁড়িয়ে থাকে একটা সামাজিক মূল্যবোধের ওপর। এখন সামাজিক মূল্যবোধটা কিন্তু পরিবর্তনশীল, এবং সেই পরিবর্তনটা কিন্তু সব সময়, সব যুগে, সব কালে এটা দেখবো যে যারা অপেক্ষাকৃত নতুন, যারা অপেক্ষাকৃত তরুণ, তাদের মধ্যে দিয়েই হয়। ফলে একটা সময় এটা আমরা লক্ষ্য করি যে যারা একটা সময় নিন্দিত হয়েছেন খুব নিয়ম ভাঙার জন্য, পরবর্তী যুগ এসে তাদেরই নিয়ম মেনে চলবার অভিযোগে অভিযুক্ত করেন। বাংলা ভাষার একেবারে গোড়ার দিকে আমরা এটা জানি যে রামমোহনের গদ্য সম্পর্কে ঈশ্বরগুপ্ত বলেছিলেন যে দেওয়ানজি জলের ন্যায় বাংলা লিখতেন। এখন আজকে নিশ্চয়ই আমাদের এটা মনে হবে যে দেওয়ানজি যদি জলের ন্যায় বাংলা লিখতেন, তাহলে পাথরের ন্যায় বাংলাটা কি? আবার অন্যদিকে আরেকটু সময় পেরিয়ে এসে আমরা এটা লক্ষ্য করি যে বঙ্কিমচন্দ্রের ভাষা সম্পর্কে একটা সময় এরকম অভিযোগ উঠেছিল যে বঙ্কিম বাংলা ভাষার ক্ষেত্রে সব পোড়া এবং মরা দাহের কারবার করছেন। অর্থাৎ সব পোড়া এবং মরা দাহ, এই দুটো জিনিস এক, যাকে আমরা বলি গুরু চণ্ডালী, সব দাহ এবং মরা পোড়া, এইটা হওয়াটাই ঠিক। কিন্তু মরা পোড়া না বলে আমি বলছি মরা দাহ, সব পোড়া। বঙ্কিমের বিরুদ্ধে যদি এই অভিযোগ উঠে থাকে, আজকে দেখুন বঙ্কিমের চেয়ে শুদ্ধ সাধু ভাষা আমরা কোথায় পাবো? অর্থাৎ যুগে যুগে, কালে কালে এই ধারণাগুলো, এই ভ্যালুস গুলো কিন্তু বদলায়, এগুলো পরিবর্তনশীল। আমাদের ছোটবেলায় আমরা এটা লক্ষ্য করছি যে অনেক শব্দ যেগুলো তখন অনেকটা ভয়ে ভয়ে বলতে হতো, অনেকটা ভেবেচিন্তে বলতে হতো, বলবো কি বলবো না, এই একটা ভাবনার মধ্যে দিয়ে যেতে হতো, সেই ভাবনাগুলো কিন্তু এখন উঠে গেছে। দেখুন, শুধু তো ভাষা নয়, এটা তো ঠিক যে সামাজিক পারিবারিক কাঠামোগুলোই কত বদলে গেছে। আমাদের সময় আমরা আমাদের বাবা মায়েদের কিছু দূর পরিমাণে সমঝে চলতুম, তাতে কোনো সন্দেহ নেই। তার আগে যারা, তারা তাদের বাবা মায়েদের আরো অনেক বেশি ভয় পেয়ে চলতেন। বিশেষত সে যুগের সেই দোর্দণ্ড প্রতাপ বাবাদের গল্প তো আমরা অনেক শুনেছি। এখন আমাদের জেনারেশনে আমরা যখন বাবা হয়েছি, তখন কিন্তু সেই প্রতাপ আর আমাদের নেই। এটা যুগের সমস্যা, এটা কোনো ব্যক্তি মাত্রের, ব্যক্তি বিশেষের সমস্যা নয়। কিন্তু নিশ্চয়ই কোনো ব্যক্তি বিশেষ এখনো যথেষ্ট দাপটের সঙ্গে বাবাগিরি করতে পারেন, কিন্তু সেই দাপটটা কিন্তু আগের জেনারেশনের মতো নয়। অনেক ভ্যালুজ খুব দ্রুত বদলাচ্ছে।
পারিবারিক ভ্যালুস, সামাজিক ভ্যালুস, মানুষে মানুষে মেলামেশার ভ্যালুস, এই ভ্যালুস গুলো বদলাচ্ছে বলেই যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে কিন্তু এই শিষ্ট এবং শিষ্টেতর এই যে ব্যবধানটা, এই ব্যবধানটায় কিন্তু ক্রমশ কমে আসছে। আমি একটা উদাহরণ দিই। আমার একজন আত্মীয়, তিনি বয়স্ক, তিনি গিয়েছিলেন একজন ডাক্তারের কাছে ক্রনিক কোনো অসুখ নিয়ে। সেই ডাক্তার খুব ভালো ডাক্তার, তার চিকিৎসায় তার কাজ হলো, এবং ক্রনিক অসুখ যেটা নিয়ে বারে বারেই ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু চিকিৎসায় কাজ হওয়ার কারণে তিনি কিছুদিন তাকে আর যেতে হলো না, চিকিৎসাটা এতটাই ভালো হয়েছিল। ফলে অনেকদিন পরে যখন তার ব্যথাটা আবার পুনরায় হলো, তখন তিনি যখন সেই ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তার তাকে অনেক দিন পরে দেখে তার চিকিৎসা করতে করতে, তার সঙ্গে কথা বলতে বলতে বললেন যে আপনি এতদিন আসেননি, আমি তো ভাবলাম আপনি বুঝি কেটে পড়লেন। এখন আমার সেই আত্মীয়, তার এই বাক্যটিতে এমন ধাক্কা লাগলো যে তিনি সেই ডাক্তারের কাছে আর ফিরে গেলেন না। তার কাছে আপনি তো কেটে পড়লেন, এই কেটে পড়া শব্দটাই এত তীব্র খারাপ একটা শব্দ বলে মনে হলো যে তিনি সেই ডাক্তারের কাছে সুফল পাওয়া সত্ত্বেও ফিরে গেলেন না। এই কথাটা বলছি এই কারণে যে এই যে সেন্সরশিপের কথাটা বলছি, এই যে এক ধরনের ভদ্রেতর এই জাতীয় শব্দ বলছি, এর মধ্যে কিন্তু একটা প্রবল ভাবে ব্যক্তি সাপেক্ষতা রয়ে যায়। অর্থাৎ আমার যদি মনে হয় যে এটা খারাপ, তাহলে এটা খারাপ, সেটা কিন্তু আরেকজনের নাও মনে হতে পারে। কোনো একটা শব্দ ভালো কি খারাপ, এটা নিয়ে কিন্তু অনেক সময় বিতর্ক হয়ে যায়। নিশ্চয়ই মনে পড়বে যে বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন বলতে 7-8 বছর হবে কি 10 বছরও হতে পারে, আমার এক্ষুনি সেটা মনে পড়ছে না, বাংলাদেশের স্যারের বক্তব্য শুনতে পাচ্ছি না তো। হ্যালো, স্যারের বক্তব্য শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওনার কানেকশনে কিছু সমস্যা আছে মনে হচ্ছে। আমরাও শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কারণ হি হ্যাজ নট বিন মিউটেড। উনি নিজেকেই বোধহয় মিউট করেছেন, কিন্তু সেই আইকনটাও তো দেখা যাচ্ছে না। না মিউট করেননি উনি। আই থিংক হি হ্যাজ গট ডিসকানেক্টেড। হি ইজ ডিসকানেক্টেড নাও, আই গেস। ওনার কানেকশনের কিছু সমস্যা হয়েছে, উনি আসবেন নিশ্চয়ই। একবার মহিদুল ফোনে কথা বলো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, উনি রিজয়েন করতে পারেন। হ্যাঁ, উনি এসে গেছেন অলরেডি। হি ইজ ভিজিবল। এইবারে শোনা যাচ্ছে। এইবারে শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে আমি বুঝতে পারছি না, আমি নিজেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমরা আচ্ছা, তাহলেই হবে। তো আমি যেটা বলছিলাম যে কিছু বছর আগে বাংলাদেশের পার্লামেন্টে একটা শব্দ নিয়ে খুব উত্তেজনা হয়েছিল। সে শব্দটা হচ্ছে চুদুর বুদুর, এবং তাতে কেউ বললো যে শুনতে পাচ্ছি না। অসুবিধা হচ্ছে স্যার। কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। আচ্ছা, স্যারকে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি না তো, ভিডিও তো দেখতে পাচ্ছি না। কানেকশন স্লো। কানেকশনে কিছু সমস্যা হয়, ওনার ভিডিও দেখা যাচ্ছে না আর কথাও শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু ওয়েট করি।
একটা স্যার ফোন আপনি করে এলে বলুন। পরে নিশ্চয়ই শুরু করবেন। আচ্ছা আমি ফোন করছি। ফোন করলে তো ডিসকানেক্টেড হয়ে যাবেন, যাই হোক। সেই তো SMS করে দিন। এই কানেকশনে তো কিছু কাজ হচ্ছেও না, রিজয়েন হ্যাঁ, করলেই তাও ঠিক। বেটার। স্বরূপ হালদার কে আছেন? আপনাকে মিউট করা হচ্ছে, আপনি বারবার মাইক অন করছেন কেন? প্লিজ। স্বরূপ হালদার প্লিজ আপনার মাইকটা অফ করুন। শোনা যাচ্ছে আমাকে? এবার শোনা যাচ্ছে, দেখাও আমার যাচ্ছে। হ্যাঁ, আমার কানেকশনটা দুর্বল, ফলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে, নানারকম ঠিক আছে, দেখা যাচ্ছে। সমস্যায় পড়ছি। শর্মিষ্ঠা গুপ্ত প্লিজ প্রেজেন্টিংটা অফ আচ্ছা, করুন, তাহলে আমরা স্যারকে দেখতে পাবো। শর্মিষ্ঠা গুপ্ত প্লিজ প্রেজেন্টিংটা অফ করুন, আমরা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আছি বাংলাদেশের পার্লামেন্টে। এখন এই যে শব্দটা, এই শব্দটাকে কেউ বললেন খারাপ শব্দ, কেউ আবার তর্ক করলেন খারাপ শব্দ নয়। এখন ইংরেজিতে একটা শব্দ আছে যেটাকে আমরা বলি আনপার্লামেন্টারি। ফলে শব্দটা খারাপ না ভালো, সেই তর্কের বাইরে গিয়ে যে কথাটা অনায়াসেই বলা যায় যে এই শব্দটা আনপার্লামেন্টারি, সেটা তো অন্য তর্ক। কিন্তু কথাটা হলো যে এই শব্দটাকেও কিন্তু খারাপ নয় বলবার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন, এবং তাদের সংখ্যাটা নেহাত নগণ্য নয়। এখন এই যে আমি একটা শব্দ একটু আগে উল্লেখ করলাম যে কেটে পড়া, কেটে পড়া সত্যি সত্যি আর এমন শব্দ নয় যেটা আমাদের জেনারেশনে অন্তত আমরা কোনোভাবে খুব খারাপ শব্দ মনে করছি। ফলে এই শব্দটাকে এখনো হয়তো স্ল্যাং এর আওতাতেই আমরা রাখবো, কিন্তু আর দুদিনের মধ্যে, আর কিছুদিনের মধ্যে এটা যে বাংলা বাগধারা হয়ে উঠবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের পূর্বতন প্রজন্ম তারা কিন্তু একটি শব্দ শোনেননি, সে শব্দটা হচ্ছে ঢপ। আমাদের ছেলেবেলায় আমরা প্রথম এই শব্দটা শুনতে শুরু করি, ঢপ মারা। কিন্তু আমাদের পূর্বতন প্রজন্ম যে শব্দটা এই অর্থে ব্যবহার করতেন সেটা হচ্ছে গুল মারা। এখন এটা আমরা লক্ষ্য করি যে গুল মারা শব্দটা প্রায় অব্যবহারে বাংলায় হারিয়ে যেতে বসেছে। আমরা খুব একটা গুল মারা, গুল দেওয়া এই শব্দগুলো আর ব্যবহার করি না। এখন ঢপটাই প্রধান চলছে এই বিষয়ে। ঢপের পরেও আরো অন্য ধরনের শব্দও হয়তো আসতে শুরু করে দিয়েছে। এখন এই যে শব্দগুলো আসে যায়, এটাতে বোঝা যায় যে স্ল্যাং হচ্ছে ভাষার সেই অংশটার যে অংশটা ঠিক মান্য ভাষার, যে ভাষার মধ্যে একটা নিরন্তর চেষ্টা চলে মান্য ভাষার কাছাকাছি থাকবার। আমি প্রথমেই বলেছি যে স্ল্যাং সৃষ্ট ভাষা, মান্য ভাষা, ভদ্রলোকের ভাষা এর বাইরের অংশ। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা বলেছি যে স্ল্যাং এর ব্যবহারটা সচেতন হওয়া দরকার। আসলে এই সংজ্ঞার মধ্যেই একটা অদ্ভুত স্ববিরোধের জায়গা আছে। স্ল্যাং ভদ্রলোকের ভাষা নয়, এটা যদি মেনে নিই, তাহলে স্ল্যাং অভদ্রলোকের ভাষা। এখন অভদ্রলোক তো এই শব্দগুলো সচেতন ভাবে ব্যবহার করেন না, অথচ আমরা বারবার বলছি যে স্ল্যাং ব্যবহারের মধ্যে একটা সচেতনতা থাকতে হবে। ফলে যারা এটা অসচেতন ভাবে ব্যবহার করছেন, যাদের গালাগালিটা একেবারে স্বাভাবিক বুলি, যারা নিজেদের সম্পর্কে, নিজেদের ছেলেদের সম্পর্কে, নিজেদের বন্ধুদের সম্পর্কে, আত্মীয় সম্পর্কে খারাপ খারাপ কথা খুব অনায়াসে বলছেন, ভাবছেন না যে খারাপ কথা, সেখানে তো আমি সেটাকে স্ল্যাং বলবো না, কেননা তিনি এটা জেনে বলছেন না যে তিনি স্ল্যাং বলছেন। তাহলে মজাটা এইখানে তৈরি হচ্ছে যে স্ল্যাং ভদ্রলোকের ভাষা নয়, এটা ঠিক,
কিন্তু স্ল্যাং আসলে শেষ পর্যন্ত ওই কোট আনকোট ভদ্রলোকই ব্যবহার করে, কেন সেই আমি নিশ্চয়ই অব্রদা আবার শোনা আমি যাচ্ছে যখন না। ক্লাস নিই, এমনকি আমি যখন এই বক্তৃতা দিচ্ছি, আমি আমার যেখানে উদাহরণ দেওয়ার প্রয়োজন সেই উদাহরণের বাইরে শোনা যাচ্ছে। মাঝে মাঝে কেটে যাচ্ছে, ভিডিওটা মিউট অফ করে শুধু অডিওতে বলুন, নইলে কেটে কেটে যাচ্ছে। আমার মনে হয় ওটা বেটার অপশন। না ঠিক আছে, চলছে চলছে, বলুন বুঝলে, কিন্তু স্যার। কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, তাহলে আমি একটা অল্টারনেটিভ চেষ্টা করে দেখি। আচ্ছা, যারা প্রেজেন্টিং এ আসছেন তাদেরকে অনুরোধ করছি বারবার যে আপনারা মিউট করবেন, সরাসরি এইভাবে আসবেন না, তাতে হ্যাঁ, আমাদের ওই আমি শুনতে প্রেজেন্টিং অসুবিধা করে হয়। এবার কেটে দিচ্ছিলাম, কি করব, মানে পরপর পরপর প্রেজেন্টিং এ এলে খুব অসুবিধা। এটা আপনারা ইউটিউবটা চালু করে এখানে লিমিটেড করে দিন, এত 200 লোক নিয়ে গুগল মিট করা হ্যাঁ, যাবে না। গুগল মিটে সত্যি 200 লোক নিয়ে করাটা খুব 200 লোক চাপের। নিয়ে গুগল মিট করা যাবে না, অভ্র বোস আছে সুতরাং অডিয়েন্স বাড়বেই, কিন্তু ওটা আপনাদের ইউটিউব মিটে করে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সেই অবস্থা হবে দেখছি। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, খুব ভালো শুনতে পাচ্ছি। হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ, ঠিক আছে। আমি আমার এই ব্লুটুথ স্পিকারে ছিলাম, ওটাকে চেঞ্জ করে এমনি স্পিকারে চলে এলুম। আচ্ছা, যেটা বলছিলাম যে স্ল্যাং কিন্তু শেষ পর্যন্ত ভদ্রলোকই ব্যবহার করে, আমি আপনিই ব্যবহার করি, কেননা আমরা জেনে ব্যবহার করি। আমরা যখন আনমিউট করুন স্যার। মিঠুন মিঠুন বোস মিউট করছেন কেন আপনি স্পিকারকে? মিঠুন বোস, আপনি স্পিকারকে মিউট করছেন কেন? ও, আমি মিউট হয়ে গেছিলাম। হ্যাঁ, করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি যখন এই বক্তৃতা দিচ্ছি তখন আমার উদাহরণের স্বার্থে আমি স্ল্যাং ব্যবহার করছি, কিন্তু তা নইলে কিন্তু আমি স্ল্যাং বলছি না। আমি যখন ক্লাসে আমার লেকচার দিই ছাত্রদের সামনে, আমি কিন্তু স্ল্যাং ব্যবহার করব না সেখানে, কিন্তু যে মুহূর্তে আমি আমার বন্ধুদের গ্রুপের মধ্যে আসব, সে মুহূর্তেই কিন্তু আমার ভাষাটা বদলে যাবে, সে মুহূর্তে কিন্তু আমার শব্দগুলো অন্যরকম হতে থাকবে। স্ল্যাং, আমি আমার আলোচনা শুরুতেই বলেছি যে স্ল্যাং এ যেখানটা গালাগালি সেটা খুব সংক্ষিপ্ত একটা অংশ, সেটা ছোট একটা অংশ। বড় অংশটা কিন্তু হচ্ছে এক ধরনের শব্দ যেগুলো কন্টিনিউয়াস নতুন 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 ভাবে তৈরি হচ্ছে, নানাভাবে শব্দ আসছে একটা ভাষার মধ্যে। আমি আমাদের ছোটবেলায় ঢপ শব্দটা কথা উল্লেখ করলাম, এখন যেমন একটা শব্দ খুব বেশি ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে চাপ নেওয়া। আমরা কিন্তু আমাদের ছাত্রাবস্থায় এখনকার তাৎপর্যে চাপ নেওয়া শব্দটা ব্যবহার করতুম না, ফলে নতুন নতুন শব্দ আসছে, আসতেই থাকে। এখন নতুন শব্দ এলেই ভাষার যেটা বৃহত্তর ব্যবহারিক সম্প্রদায় যারা ব্যবহার করে ভাষাটা, তাদের নতুন শব্দ এলে প্রথম কাজ কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স। নতুন শব্দ এলেই তক্ষুনি সেটা সকলের মধ্যে চলতে শুরু করে দিলে এমনটা হয় না, ফলে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়। এবং রেজিস্ট্যান্স তৈরি হলে যেটা হয় যে সেই শব্দগুলো ইনিশিয়ালি অন্তত একটু বাইরে রয়ে যায়, আউটস্কার্টে রয়ে যায়, সেগুলো যেন মূল ভাষা দরবারে এক ধরনের অ্যাপ্লিকেশন জমা দিয়ে বসে আছে যে আমাদের ভাষা দরবারে ঢুকতে দেওয়া হোক। এবং এই মানে আউটস্কার্টে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারা কিন্তু বেশ কিছুদিন থাকে, কিছু কিছু শব্দ তারপরে মূল ভাষার আওতায় এসে যায়, এবং কিছু কিছু শব্দ কিন্তু থাকে যেগুলো ওই বাইরের দরবারে ছিল, সেইখান থেকেই তারা
বিলীন হয়ে গেল, হারিয়ে গেল, সেগুলো আর মূল ভাষা স্রোতে কোনোদিন এলো না। আমাদের ছাত্র অবস্থায় এমন অনেক শব্দ আমরা ব্যবহার করতাম যেগুলো এখন লক্ষ্য করি সম্পূর্ণ লোকে ভুলে গেছে, যে শব্দগুলোর আর এখন কোনো ব্যবহার নেই। কোথাও কোনো পুরনো গল্প করতে গিয়ে নিজেদের সেই বন্ধু গোষ্ঠীর মধ্যে হয়তো সেই কথাটা আবার ফিরে আসে, সেই শব্দটা আবার ফিরে আসে, কিন্তু সাধারণভাবে সেই শব্দটা কোনো প্রচার লাভ করেনি। আসলে স্ল্যাং তো তৈরি হয় গোষ্ঠীর মধ্যে। নতুন শব্দ, স্ল্যাং এর একটা বড় জায়গাই হচ্ছে যে নতুন শব্দ। ভালো না বলে ঘ্যামা বলবো, ঘ্যামা না বলে ঝাকাস বলবো, ঝাকাস না বলে বিন্দাস বলবো। প্রতি মুহূর্তে নতুন শব্দের প্রয়োজন। কোনো একটা জিনিস ভালো বা সুন্দর বললে সেটার ভালোত্বটা যতটা হয়, ঘ্যামা বা ঝাকাস বললে তার মধ্যে একটা জোর থাকে। এখন এই শব্দগুলো রোজ রোজ মানে এগুলোকে রিপ্লেনিশ করতে হয়, নতুন নতুন শব্দ দিয়ে এগুলোকে আবার বদলে নিতে হয়, কেননা শব্দগুলো চলতে চলতে কিন্তু তার ওই ধাক্কাটা হারিয়ে ফেলে। আমি একটা শব্দ বলে যে ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছি, একটা অভিঘাত তৈরি করতে পারছি, সেটাই যদি দীর্ঘদিন ধরে চলে তখন সেই অভিঘাতটা তার কমে যেতে থাকে। তখন আমার একটা নতুন শব্দ দরকার হয়। ফলে স্ল্যাং এ একটা নতুন কয়েনেজের দিকে, নতুন শব্দ উৎপাদনের দিকে কিন্তু একটা ভীষণ ঝোঁক থাকে। নানাভাবে আমরা সেই শব্দটা তৈরি করতে পারি, সবসময় যে নতুন শব্দ দিয়েই করতে হবে তা নয়। এই যে বললাম যে চাপ নেওয়া, এটা পুরনো শব্দ দিয়েই আমি সেটা করছি। এখন এইভাবে যে নতুন নতুন শব্দ আসছে, স্ল্যাং এর একটা লক্ষ্য নিয়েই যে শব্দগুলো নতুন, সে শব্দগুলো আসছে, খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে, আসার পর তার কিছুদিন পর সেগুলো প্রায় সকলের মুখে যখন ব্যবহৃত হতে থাকে, তখন কিন্তু অধিকাংশেরই সেই ঝাঁঝটা কমে যেতে থাকে। তখন তার ব্যবহার যোগ্যতাটাও কিন্তু অনেক কমে আসতে থাকে, অর্থাৎ সেগুলো আর অত কি বলবো, আর অত জনপ্রিয় থাকে না। সাধারণভাবে এমনি শব্দ, শিষ্ট শব্দ, তার মধ্যে কিন্তু কোন শব্দটা জনপ্রিয়, কোন শব্দটা জনপ্রিয় নয়, এইটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু স্ল্যাং এর মতন শব্দের ক্ষেত্রে এইটা খুব ম্যাটার করে, কেননা স্ল্যাং বিষয়টাই আসলে কিন্তু পপুলার কালচারের একটা বিষয়। এটার সঙ্গে কিন্তু সাময়িক জনপ্রিয়তার একটা খুব প্রবল যোগ আছে। এর পাশাপাশি একটা কথা আমাকে বলতে হবে, যে আমরা প্রথমেই বলেছি যে স্ল্যাং এর একটা দিক হচ্ছে যেগুলো খুব পুরনো শব্দ, অর্থাৎ যে শব্দগুলো কিন্তু আসলে গালাগালি। আমরা বাংলা ভাষার যে গালিগুলো ব্যবহার করি, আপনারা খেয়াল করবেন যে বাংলা ভাষার গুলো খুব কড়া ধরনের গালাগালি, চারাক্ষরের গালাগালি ইত্যাদি ইত্যাদি, তার অধিকাংশই কিন্তু খুব পুরনো গালাগালি। 19 শতকের মধ্যেই কিন্তু এগুলো অধিকাংশ ব্যবহৃত হয়েছে, এবং 19 শতকের আগে এগুলোর কিছু ব্যবহার ছিল, তারও প্রমাণ আছে। গালাগালি জিনিসটা কিন্তু ঠিক অন্য স্ল্যাং এর মতন নয়। গালাগালি খিস্তি যেগুলো, একেবারে বিশুদ্ধ খিস্তি যেগুলো, সেগুলো যদি অন্য ভাষা থেকে নতুন সংগ্রহ করে থাকি তাহলে অন্য কথা, তা নইলে কিন্তু একটি ভাষার শব্দ হিসেবে সেগুলো কিন্তু পুরনো জিনিস। বাংলাতেও তাই, ইংরেজিতেও তাই। আমরা হয়তো তার মধ্যে নানা রকমের উদ্ভাবনের জায়গা তৈরি করতে পারি, নানা রকম তার মধ্যে দিয়ে রূপক তৈরি করতে পারি, কিন্তু মূল বিষয়গুলো সেগুলো কিন্তু খুব বদলায় না। অর্থাৎ বাংলা গালাগালি কিন্তু মোটের উপর প্রাচীন জিনিস। ঠিক একইভাবে আমরা খেয়াল করব যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো সামাজিকভাবেই খানিকটা ট্যাবুড বিষয়। যেমন ধরো যাক, আমাদের সমাজে
যৌনতা একটা বিরাট ট্যাবু। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা যখন যৌনতার আলোচনা করি বাংলায়, অন্তত ভদ্র সমাজে, একাডেমিক ক্ষেত্রে, কোনো মানে ডিসকোর্সের ক্ষেত্রে, তখন কিন্তু এই যৌনতা কেন্দ্রিক যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি, সে সমস্ত শব্দগুলো হয় ইংরেজি শব্দ, নইলে সংস্কৃত শব্দ। এখন মজা হচ্ছে যে বাংলা ভাষায় যৌনতার সবচেয়ে প্রচলিত যেটা কথ্য শব্দ, সেটা কিন্তু আসলে একটা সংস্কৃত শব্দ। মনিয়ার উইলিয়ামসের অভিধানে সে শব্দটা আছে, এমনকি গায়ত্রী মন্ত্রের মধ্যেও সেই ধাতুটা আপনারা খুঁজে পেতে পারেন। বা যৌনাঙ্গ কেন্দ্রিক যে সমস্ত শব্দ, তারও অনেক শব্দ কিন্তু হয় একেবারে তৎসম শব্দ, নইলে তৎসম শব্দ ভেঙে তৈরি হওয়া তদ্ভব শব্দ, যেগুলোরও ইতিহাস খুব পুরনো, যেগুলো পুরনো শব্দ। নিশ্চয়ই এসব ক্ষেত্রে অনেক নতুন শব্দ ব্যবহার হয়, নতুন শব্দ দিয়ে সেগুলোকে পরিবর্তিত করে নতুন নতুন তাৎপর্যে ব্যবহার করা হয়, সেগুলো অন্য স্ল্যাং এর মতনই হয়। কিন্তু যেখানে ট্যাবুটা খুব দীর্ঘদিনের, যেখানে ট্যাবুটা খুব সক্রিয় এবং জোরদার, সেখানে কিন্তু আমাদের আশ্রয় প্রধানত একেবারে সংস্কৃত শব্দ বা ইংরেজি শব্দ। কেননা সেখানে তথাকথিত বাংলা শব্দে এসে গেলেই আমরা কিন্তু ওই ভদ্রতা এবং শিষ্টতার সীমারেখাটা লঙ্ঘন করে যাচ্ছি। এর ফল হয় যেটা, যে এইখানে আমরা লক্ষ্য করি যে একটা সেট অফ শব্দ, যেগুলো হচ্ছে অনেক পুরনো শব্দ, অনেক প্রাচীন শব্দ। এতক্ষণ যে আলোচনা করছি তাতে আমি কয়েকটা জিনিসের উপর জোর দিয়েছি। একটা বিষয়ে আমি একটু উল্লেখ করি এইখানে, তারপর আমি আরেকটু অন্য প্রসঙ্গে যাব, তারপর আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে এই যে স্ল্যাং নিয়ে আলোচনা করতে আমরা বারবারই যেটার কথা বলছি, সেটা হচ্ছে শব্দ। এখন কথাটা হলো যে স্ল্যাং জিনিসটা আসলে কি, এটা শব্দ না ভাষা? কেননা আমরা এটা লক্ষ্য করবো যে সুকুমার সেন যখন স্ল্যাং এর বাংলা করছেন, তিনি বলছেন ইতর ভাষা। আমরা দেখেছি যে স্ল্যাঙ্গুয়েজ শব্দটা ইংরেজিতে চালু আছে। এমনকি স্ল্যাং এর ব্যুৎপত্তি কিভাবে, এ নিয়ে অনেক গল্প আছে। ব্যুৎপত্তি, ইংরেজি শব্দটার ব্যুৎপত্তি, এটা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু একটা সময় খুব নিচু শ্রেণীর লোকেদের ভাষা, হ্যাঁ, বেগার্স ল্যাঙ্গুয়েজ, ভিখিরিদের ভাষা, বেগার্স ল্যাঙ্গুয়েজ। এই বেগার্স ল্যাঙ্গুয়েজে বেগারটা উঠে গেল, শুধু এসটা রইল, এবং ল্যাঙ্গুয়েজের বাকি অংশটা উঠে শুধু ল্যাং রয়ে গেল, ফলে এস আর ল্যাং, স্ল্যাং, এইভাবে এই শব্দের উৎপত্তি, এরকমও অনেকে বলে থাকেন। প্রশ্নটা হচ্ছে whether slang is language or not। উত্তর হচ্ছে না, স্ল্যাং কোনো ভাষা নয়। স্ল্যাং কিন্তু নিছক একটা শব্দ ভান্ডার। আমরা যখন স্ল্যাং বলি তখন আসলে আমরা কিছু শব্দের কথা বলি, তারপরে একটা ভাষার যেটা নিজস্ব ব্যাকরণ, সেই ব্যাকরণটা মেনেই কিন্তু বাকি ভাষাটা এগোবে। অর্থাৎ আমি একটা শব্দ ব্যবহার করতে পারি যেটা স্ল্যাং, কিন্তু আমি বাংলার ভাষার মূল যে কাঠামোটা, মূল যে গঠনটা, তার যে সিনট্যাক্স, তার যে মরফোলজি, সেটা বদলে দিতে পারি না, তার রূপটাকে বদলে দিতে পারি না। ফলে স্ল্যাং প্রায় সব ক্ষেত্রেই একটা ভাষার শব্দগত একটা বৈশিষ্ট্য, শব্দগত একটা লক্ষণ। ফলে স্ল্যাং কিন্তু আসলে শব্দ ভান্ডার, স্ল্যাং কিন্তু ভাষা নয়। এই সূত্রে একটু মনে করিয়ে দিই যে আমি একটু আগে অপরাধ জগতের ভাষা ও শব্দকোষের কথা বলেছি। যে অপরাধ জগতের ভাষার কথা আমরা ভক্তিপ্রসাদ মল্লিকের গ্রন্থে পাই, তাতে কিন্তু
শুধু শব্দ নয়, তাতে কিন্তু বাংলা ভাষার অন্যান্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পাচ্ছি। ফলে স্ল্যাং জিনিসটা কিন্তু মানে অপরাধ জগতের ভাষাটা কিন্তু ঠিক ওরকম স্ল্যাং এর মতন নিছক শব্দ ভান্ডার নয়। এইবার আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে যে জিনিসটা আমরা ভদ্র ভাষায় ব্যবহার করছি না, শিষ্ট সমাজে ব্যবহার করছি না, মান্য ক্ষেত্রে ব্যবহার করছি না, সেটা যদি স্ল্যাং হয়, তাহলে স্ল্যাং সাধারণভাবে এমন একটা ভাষা, এমন একটা শব্দ ভান্ডার, যে শব্দ ভান্ডারটা আমরা খুব একটা লেখবার ক্ষেত্রে ব্যবহার করছি না। স্ল্যাংটা কিন্তু প্রধানত কথ্য একটা জিনিস, অর্থাৎ স্ল্যাং লোকে একটা ইনফর্মাল পরিবেশে, খুব ফর্মাল হয়ে গেলেই আমি স্ল্যাং বলবো, ফর্মাল হয়ে গেলেই আমি শব্দগুলোকে একটু গুছিয়ে নেব। এই যে আমি শব্দটা গুছিয়ে নিচ্ছি, সকলেই শব্দটা তার নিজের মতন করে গুছিয়ে নেন, সকলেই কিন্তু মাথায় রাখেন যে আমি কার সঙ্গে কথা বলছি। আমি আমার শিক্ষকের সঙ্গে কথা বলছি, আমি আমার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলছি, কিংবা আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি, আমার ছাত্রদের সঙ্গে কথা বলছি, এবং সেই পরিস্থিতিতে আমি কিন্তু আমার ভাষা বদলাতে থাকি। ইংরেজিতে যাকে বলে রেজিস্টার, রেজিস্টার হচ্ছে যে পরিবেশ অনুযায়ী ভাষার যে পরিবর্তন, সকলেরই নানা রকম রেজিস্টার থাকে। এখন এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা যতটা ইনফর্মাল লেভেলে করি, ফর্মাল লেভেলে স্ল্যাংটাকে আনি না। এই পরিবর্তনটা কিন্তু ঘটে যায় যখন ফর্মাল লেভেলে আমি চলে যাচ্ছি, আমি তখন খেয়াল রাখি যে এই শব্দগুলো আর ব্যবহার করা যাবে না। ফলে আমি তখন বেছে নিই যে এই শব্দগুলো বলবো, এই শব্দগুলো বলবো না। ধরো যাক আমি একটা উদাহরণ দিই, যে এই সমস্যাটা শুধু যে স্ল্যাং এর ক্ষেত্রে থাকে তা কিন্তু নয়, বাগধারার ক্ষেত্রেও থাকে, ইডিয়ামের ক্ষেত্রেও থাকে। ধরা যাক একটা খুব সহজ উদাহরণ, পটল তোলা। এখন পটল তোলা স্ল্যাং না পটল তোলা ইডিয়াম, এ নিয়ে তর্ক থাকে। কেউ বলবেন স্ল্যাং, কেউ বলবেন ইডিয়াম। এখন তর্কটা যদি এই হয় যে অক্কা পাওয়া, একই ব্যাপার, যে এগুলো স্ল্যাং নয়, এগুলোর মধ্যে ওই তীব্রতা নেই, এগুলোর মধ্যে অতটা ঝাঁজ নেই। পটল তোলা তো সাধারণভাবেই বলা যায়, পটল তোলা বললে আর এমন কি খারাপ কথা বলা হলো না, এমনিতে হলো না। কিন্তু যদি ধরি আমাকে বলতে হয় যে 1941 সালে রবীন্দ্রনাথ পটল তুললেন, বা 1941 সালে রবীন্দ্রনাথ অক্কা পেলেন, আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো না। বলতে যে পারবো না তার কারণ আমার যে ভাষার কাঠামোটার মধ্যে আমি বাস করি, তাতে এইটা বললে বহু মানুষের এটা একটা ধাক্কা লাগবে, আহত হবে। রবীন্দ্রনাথ পটল তুললেন আমি যদি এটা প্রবন্ধে লিখি, তাহলে কিন্তু বহু মানুষ তাতে আহত হবেন। ফলে সেই দিক থেকে দেখতে গেলে এটা এক ধরনের সেন্সরশিপ দাবি করছে, যে কারণে এটাকেও শেষ পর্যন্ত, মানে যদি এটা ইডিয়ামও হয়, সেই ইডিয়ামটা কিন্তু স্ল্যাং এর আওতাতে পড়া ইডিয়াম। ধরে যাক আমি যখন বলি গা করা, যে আমি এটা বিষয়টা নিয়ে খুব একটা গা করি না, এইটা কিন্তু আমি সব ক্ষেত্রেই বলতে পারি। আমি কিন্তু এটা বলতে পারি যে রবীন্দ্রনাথের যারা নিন্দুক ছিলেন, সেই নিন্দুকদের নিয়ে রবীন্দ্রনাথ খুব একটা গা করতেন না, এই কথাটা বললে কারোর আঘাত লাগবে না, এটাও ইডিয়াম। গা করাটা একটা ইডিয়াম, কিন্তু এই কথাটা বললে কারোর আঘাত লাগবে না। কিন্তু আমি যদি বলি যে তিনি পটল তুললেন, তাহলে খুব ধাক্কা লাগবে। এখন এগুলো বিষয়ের সঙ্গে নির্ভর করে। মৃত্যু জিনিসটার মধ্যে একটা এমন কিছু থাকে যার সঙ্গে এটার একটা যোগ আছে বলে আমরা মনে করি যে এটা খুব মহৎ লোকেদের সম্পর্কে ব্যবহার করা যায় না, সাধারণত কার সম্পর্কেই আমরা এটা ব্যবহার করি না। কিন্তু ঠিক এটা ইডিয়াম, কিন্তু এই ইডিয়ামটার মধ্যে একটা এলিমেন্ট অফ স্ল্যাং আছে বলেই এটা কিন্তু সেন্সার্ড হয়। আমি আমার আলোচনার একেবারে শেষ ধাপে আসি। আমরা বলছি যে স্ল্যাং জিনিসটা কথ্য ভাষার বৈশিষ্ট্য, এটা লিখিত ভাষার বৈশিষ্ট্য ততটা নয়। কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে গত 10-15 বছর কি 15-20 বছর
স্ল্যাং এর একটা নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, একটা নতুন ধরন তৈরি হচ্ছে, যেটা কিন্তু নিছক মুখের ভাষা নয়, যেটা কিন্তু এক ধরনের লেখার ভাষা। সেই লেখার ভাষাটা স্পষ্ট করে যে কাগজে কলমে লেখা তা নয়। আমরা জানি যে এখন আমাদের লেখালেখির একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি টেক্সট করা। আমরা SMS টেক্সট করছি, আমরা মেল লিখছি, এখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, নানা রকম সম্ভাবনা, নানা রকম মাধ্যম, যেখানে আমরা কিন্তু কথা বলছি না, আমরা লিখছি। কিন্তু এই লেখাটার মধ্যে কিন্তু আমরা কথা বলবার একটা ভাবকে, কথা বলবার একটা ধরনকে নিয়ে আসবার চেষ্টা করছি। এর ফলে মজাটা হচ্ছে যেটা, যে সেটা কিন্তু লেখা বটে, কিন্তু ঠিক লেখার মতন নয়। আমরা অনেক জিনিস কিন্তু মুখে বলতে পারবো না। কেউ মারা গেলে আমরা এখন সব সময় দেখি ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে RIP RIP RIP। এখন এটা দেখুন খেয়াল করে, আপনি কিন্তু এই জিনিসটা আমরা নিচ্ছি একটা বিদেশি ধরন থেকে, এটা একেবারে বিদেশি একটা ফর্ম। তাদের মানে ইউরোপিয়ানদের, খ্রিস্টানদের, তাদের সমাধি ক্ষেত্রের উপর RIP লেখা থাকে, এটা আমরা বহুকাল ধরে দেখে আসছি। কিন্তু এইটা সাধারণভাবে আমরা কিন্তু আমাদের ভাষায় কখনো ব্যবহার করিনি, কিন্তু ইদানিং এটা আমরা সবাই ব্যবহার করছি। অথচ আপনি কিন্তু মুখে বলছেন না এটা। কেউ মারা গেলে আপনি যখন তার সম্পর্কে বলছেন, আপনি কিন্তু বলছেন না RIP, আপনি টেক্সটে লিখছেন RIP। ওইখানে ওইটা একটা স্ল্যাং এর একটা ধরন হয়ে গেল, কারণ আপনি ওটা মুখে বলতে পারবেন না। ওটা স্ল্যাং নয়, বলা বাহুল্য, রেস্ট ইন পিস কেন স্ল্যাং হতে যাবে? LOL টা স্ল্যাং। হ্যাঁ, LOL এর অনেক রকম সম্ভাবনা। লাফ আউট লাউডলি, এটাই সবচেয়ে কমন কথা, যে কোনো জিনিস মজা লেগেছে LOL। এখন ক্রমশ লক্ষ্য করছি যে আর শব্দও থাকছে না। এইগুলো তো এক ধরনের মুন্ডমাল শব্দ, এগুলো এক ধরনের অ্যাব্রিভিয়েশন। আমরাও কিন্তু অ্যাব্রিভিয়েশন নানাভাবে ব্যবহার করেছি। আমাদের ছাত্র জীবনে ABCD ছিল অল বেঙ্গল চ্যাংড়ার দল। কলকাতা শহরে যখন একটা সময় CM দিয়ে কেবল মাটি খুঁড়ে যাচ্ছে, অনেক দিন ধরে মেট্রো রেলের কাজ বা ইত্যাদি, অনেক দিন ধরে গর্ত 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 গর্ত, লোকের বিরক্তি থেকে CMD এর নাম হয়ে গেল ক্যালকাটা মেট্রোপলিটন ডিগিং অথরিটি, কিংবা আরো সুন্দর কাটছি মাটির দেখবি আর। এখন এই জাতীয় নানা রকমের শব্দ নানা রকম ভাবে তৈরি হয়। এরকম মানে এই যে মুন্ডমাল শব্দ, এ তো প্রচুর। MBBS হচ্ছে মা বাবার বেকার সন্তান, এ নিশ্চয়ই সকলেরই জানা। এগুলো মানে বিস্তারে যাওয়ার দরকার নেই। এগুলো নানা রকম ভাবে এগুলো সংরক্ষিতও হয়েছে, এখন মুদ্রিত আকারেও পাওয়া যায় এটা। এখন কিন্তু এর পাশাপাশি এই যে LOL, RIP, এগুলো কিন্তু এখনো বাংলা জিনিস নয়। বাঙালিরা ব্যবহার করছে, ঠিক, আমরা সবাই ব্যবহার করছি, শিক্ষিত বাঙালিরা বলাই বাহুল্য। কিন্তু আমরা কিন্তু সবসময় যে এটা ভালো করে জেনে ব্যবহার করছি তাও কিন্তু নয়। অভ্যেসের মধ্যে 5 জন ব্যবহার করলে 6 জন আপনি ব্যবহার করে। এখন এই যে নেটের যুগটা, নেটের সময়টা, এটা কিন্তু ভাষাকে একটা বিশেষ বদলের জায়গায় এনে দিচ্ছে। এটা আমাদের বাংলা টেক্সটের ক্ষেত্রেও আমরা নানা রকম নতুন নতুন জিনিস খেয়াল করছি, যে এখন তো মোটামুটি প্রায় সকলেই বাংলা টাইপ করতে পারছি আমাদের ফোনে। কিন্তু বাংলা যখন টাইপ করতে পারতুম না, তখন কিন্তু আমরা ইংরেজিতে, যখন ইংরেজি হরফে বাংলা লেখা হচ্ছে,
তখন 6-এর জায়গায় 6টা ব্যবহার করতে শুরু করলেন কেউ কেউ। এখন CH না লিখে 6, এইগুলো যে নানা রকমের পারমুটেশন কম্বিনেশন, নতুন কিছু করবার চেষ্টা, এই পুরো জিনিসটাই কিন্তু ওই প্রবণতা থেকেই আসে যে নতুন একটা কিছু করব। আমরা এরকম প্রচুর জিনিস ব্যবহার করছি, কিছু নতুন শব্দ তৈরি হয়েছে বাংলাতে শুধু না, ইংরেজিতেও কিছু নতুন স্ল্যাং তৈরি হচ্ছে। যার মধ্যে একটা খুব সুন্দর শব্দ আমি সম্প্রতি পেলুম, যে আমরা যারা নেট ব্যবহার করি, নেট সার্ফিং শব্দটাও ইংরেজিতে নতুন, পুরনো শব্দ নয়। কেন, সার্ফিং কথাটা পুরনো, কিন্তু নেট সার্ফ করাটা একটা নতুন জিনিস, কারণ নেটটাই নতুন জিনিস। এখন আমরা যখন নেট ব্যবহার করব, তখনও তো আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমরা তো জানি যে সাইবার ল আছে একটা, সেখানেও অনেক জিনিস আমাদের মেনে চলতে হয়। এখন এই যে জায়গাটা, এই নেট সার্ফিং এর নিয়ম কানুনের জায়গাটা, ইংরেজিতে একটা শব্দ আছে এটিকেটকে ধরে আমি এখানে একটা নতুন শব্দ তৈরি করলাম, নেটিকেট, অর্থাৎ নেটের এটিকেট। নতুন শব্দ ইংরেজিতে এলো, বাংলাতেও এসে যাবে কোনো সময়। এখন এই যে নানা রকম ভাবে শব্দ তৈরি হচ্ছে, যেগুলো এই বিভিন্ন টেক্সটের সাহায্যে আমরা করছি। হ্যাঁ, এক্ষুনি আমি দেখলাম কেউ একজন এখানে টেক্সট করছেন BTW, ঠিকই, BTW তো খুব ব্যবহার হচ্ছে এখন, বাই দ্য ওয়ে। এখন কথা হলো যে এটা তো আমরা কোনোদিন আগে জানতাম না এর ব্যবহারটা, এবং তারপরে যেটা হচ্ছে সেটা আরো ইন্টারেস্টিং, সেটা আরো অন্যভাবে বিচার করবার একটা ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে ইমোজির ব্যবহার। অর্থাৎ এখন আর আমরা টেক্সট ব্যবহার করছি না, আমরা আর এখন শব্দ ব্যবহার করছি না, আমরা কিছু ছবি ব্যবহার করছি, সে কিছু মুখের এক্সপ্রেশন ব্যবহার করছি, কিছু হাতের এক্সপ্রেশন ব্যবহার করছি, নানা রকমের চিহ্ন, নানা রকমের ছবি, এবং ছবিগুলো কথা বলছি। কোথাও যেন আমরা সেই পুরনো যুগে ফিরে যাচ্ছি, যে লিপির উদ্ভবের গোড়ার যুগ, যেখানে আসলে ছবি দিয়ে আস্তে আস্তে লিপি এসছে, এরকম একটা গপ্প রয়েছে, যে ভাষাটা আসলে ছবি থেকে শুরু হচ্ছে। এখন আমি আমার আলোচনাটা শেষ করি কয়েকটা কথা একটু সংক্ষেপে একটু গুছিয়ে দিয়ে। 1 নম্বর হচ্ছে যে স্ল্যাং জিনিসটা হচ্ছে এক ধরনের শব্দ ভান্ডার, যে শব্দ ভান্ডারটা তথাকথিত যেটা শিষ্ট ভাষা, প্রমিত ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা, তার চেয়ে একটা লেয়ার নিচে এক্সিস্ট করে। ফলে এটা ইংরেজিতে যা অর্থটা হয় সেই অর্থটা নয়, কিন্তু আক্ষরিকভাবে এটা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর হচ্ছে যে স্ল্যাং কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের হয়। তার একটা দিক হচ্ছে পুরনো দিক, যেখানে প্রচুর গালাগালি, যৌনাত্মক শব্দ, অর্থাৎ যেগুলোতে খুব সলিড ট্যাবুর জায়গা আছে, সেই জাতীয় শব্দ, এই দিকটা থাকে। আর আরেক দিকটা হচ্ছে যেখানে নতুন নতুন শব্দ, নানা রকম বিষয় নিয়ে খুঁজে ফিরছে একটা ভাষা। স্ল্যাং যখন ব্যবহার করে মানুষ, তখন একটা জায়গায় নিশ্চয়ই একটা রাগের এক্সপ্রেশন থাকে, ক্ষোভের এক্সপ্রেশন থাকে, বিরক্তির এক্সপ্রেশন থাকে, যেখানে একটা ভার্বাল অ্যাবিউজের জায়গা তৈরি হয়। আমি গালাগাল যখন দিই, তখন কিন্তু একটা কাউকে আঘাত করবো বলেই দিই, আঘাত করাটা স্ল্যাং এর একটা নিশ্চয়ই লক্ষণ। কিন্তু পাশাপাশি এটাও আমরা লক্ষ্য করব যে স্ল্যাং যে সবসময় কাউকে আঘাত করবে বলে ব্যবহার করা হয় তা নয়, একটু অভিনবত্ব তৈরি করবার জন্য, একটু নতুনত্ব তৈরি করবার জন্য, খানিকটা একটা কমরেডিয়ারি তৈরি করবার জন্য। আমরা যখন 12-14 বছরের ছেলে,
তখন আমরা কলকাতায় যে পাড়ায় থাকতুম সে পাড়ার একটা রকে বসে আমরা আড্ডা মারতাম। সেইখানে একটি 5 বছরের ছেলে সে মাঝে মাঝে আমাদের সঙ্গে আড্ডা মারতে চলে আসতো। এখন সে আড্ডা মারতে বসে যেত, তাকে নিয়ে আমরা ওই বয়সে তাকে নিয়ে আমরা খানিকটা রঙ্গরসিকতা করতাম, এবং তার বাবা খানিকক্ষণ পর তাকে এসে ডেকে নিয়ে যেত। একদিন এরকম হলো যে তার বাবা এসেছে তাকে ডাকতে, সে বাবাকে বলেছে বাবা আমি যাচ্ছি একটু পরে। তো বাবা বলে গেছে যে ঠিক আছে তুমি চলে এসো 5 মিনিটের মধ্যে, কিন্তু সে যায়নি। 5 মিনিটের পর তার বাবা যখন আসছে সে দেখতে পেয়ে বললো এই রে শালা আবার আসছে। এখন বাবাকে শালা বলা, এটা সে নিশ্চয়ই সবটা ভেবে চিন্তে করছে না, সে নিশ্চয়ই এই শব্দটার কি গুরুত্ব, কি গাম্ভীর্য, কি ইম্প্যাক্ট সেটা ভেবে করছে না। কিন্তু সে যেটা করতে চাইছে, সে যেটা করছে আসলে সেটা হলো যে আমরা যারা সেই 14-15 বছরের ছেলেরা ওইখানে বসে আড্ডা মারছি, তাদের ভাষার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা সে কোথাও কপি করছে। ফলে সে কোথাও আমাদের সমগোত্রীয় হয়ে উঠতে চাইছে, সে আমাদের সমান হয়ে। এই যে সমগোত্রীয়ের ভাব, এটা কিন্তু ভাষার মধ্যে দিয়ে, স্ল্যাং ব্যবহারের মধ্যে দিয়ে হওয়া সম্ভব। এবং বিশেষ করে কিছু কিছু গোষ্ঠীর ভাষা থাকে, অনেক সময় মানে কলেজের কোনো কোনো গোষ্ঠীর আলাদা ভাষা থাকে। আমাদের দেশে আমি মানে স্ল্যাং নিয়ে যখন কাজ করেছি, আমি খুব যে নির্দিষ্ট করে এটা আইডেন্টিফাই করতে পেরেছি এটা আমি বলবো না, যে কোনো একটা টিপিক্যাল ইউনিভার্সিটির নিজস্ব স্ল্যাং আমি জানি না, এখন হয়তো হয়ে থাকতে পারে। আমি সত্যি কথা বলতে কি ইদানিং কালের স্ল্যাং এর থেকে একটু ছটকে গেছি, কেননা আমার কাজটা যেহেতু ছিল প্রধানত কলকাতা ভিত্তিক এবং গত 25 বছর আমি কলকাতা থেকে বাইরে আছি, ফলে কলকাতার স্ল্যাং এখন ঠিক কি গতি প্রকৃতিতে আগুয়ান সে সম্পর্কে আমার খুব স্পষ্ট ধারণা নেই। কিন্তু বিদেশে অনেক ইউনিভার্সিটির কিন্তু স্ল্যাং আছে, একেবারে মানে আলাদা আলাদা অভিধান আছে, যে অমুক ইউনিভার্সিটির স্ল্যাং, বড় বড় অভিধান। ফলে গোষ্ঠীর একটা নিজস্ব শব্দের ধরন, তাদের নিজস্ব একটা বোঝাপড়া তার মধ্যে দিয়ে তৈরি হয়। স্ল্যাং কি করে তৈরি হয়? অনেক সময় পুরনো শব্দ ভেঙে তৈরি হচ্ছে স্ল্যাং। আমি এরকম উদাহরণ আগে উল্লেখ করেছি। একেবারে সম্পূর্ণ নতুন শব্দ তৈরি হলো, যার ব্যুৎপত্তি খুঁজতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সবসময় ব্যুৎপত্তি খুঁজে পাওয়া যায় না যে কোত্থেকে এসে গেল একটা শব্দ। ঝাকাস, এটা আমরা বুঝতে পারি যে বাংলা এসছে হিন্দি থেকে। হিন্দি সিনেমা মানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্ষেত্রে। বিন্দাস যেমন আমরা পরিষ্কার লক্ষ্য করলাম যে হিন্দি সিনেমা থেকে কি করে বাংলায় এসে গেল বিন্দাস শব্দটা। কিন্তু সব সময় এই শব্দগুলোর উৎস ওইভাবে খুঁজে পাওয়া মুশকিল। মুন্ডমাল শব্দ অ্যাব্রিভিয়েশন, এটা একটা সময় খুব কমন জিনিস ছিল, এখনো নিশ্চয়ই আছে। বাংলা স্ল্যাং এ নানা রকম কাব্য তৈরি করবার নানা রকম চেষ্টা হয়, অনেক রকম ছবি তৈরি করার চেষ্টা হয়, রূপক তৈরি করবার চেষ্টা হয়, কোনো একটা জিনিসকে আরেকটার অ্যানালজিতে সেটার মতন বলে মনে হয় বলে সেই নামটা দিয়ে এই নামটাকে ডাকা হয়, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ফলে নানাভাবেই শব্দ তৈরি হচ্ছে। শব্দ তৈরি হওয়াটা একটা স্ল্যাং শব্দ ভান্ডার একটা ভাষার ক্ষেত্রে যতটা সবল, সেই ভাষাটার মধ্যে নতুন শব্দর আসবার রেটটা কিন্তু ততটা বেশি। অর্থাৎ সেই ভাষাটা কিন্তু আসলে ততটা সজীব। স্ল্যাংকে যদি আমি পাত্তা না দিই, জায়গা না দিই, তাহলে ভাষায় নতুন শব্দ ঢুকবে না। ভাষায় যদি নতুন শব্দ না ঢোকে তাহলে কিন্তু ভাষাটা একটা সময় গতি হারাবে। ভাষা গতিশীল থাকে নতুন শব্দের যাতায়াতের মধ্যে দিয়ে। স্ল্যাং কিন্তু কার্যত সেই নতুন শব্দগুলোকে নিয়ে আসে। একটা সেন্সরশিপ থাকে, কিন্তু সেন্সরশিপটা আস্তে আস্তে ঘুচেও যায় অনেক ক্ষেত্রে। ঘুচে গেলে তখন সেটা আর স্ল্যাং থাকে না, কিন্তু ঘুচে যাওয়ার আগে পর্যন্ত সেটা যে স্ল্যাং, তার সেই চরিত্রটা ভাষার রীতিনীতিকে অনেকটা নির্ধারণ করে। আজ থেকে 25-30 বছর আগে বা আরো বেশি আগে আমাদের সাধারণভাবে সামাজিক ট্যাবু যেহেতু আরো অনেক স্ট্রং ছিল, সেহেতু বাংলা ভাষায় স্ল্যাং এর
পরিমাণ কিন্তু আরো অনেক বেশি ছিল। এখন ট্যাবুগুলো এত দ্রুত ঘুচে যাচ্ছে সবকিছুতে সবকিছুতে। ওই যে বলছিলাম যে ওই দোর্দণ্ড প্রতাপ বাবারা ক্রমশ মিসিং হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ভাষার উপরেও তার প্রভাব ফেলছে। ফলে শব্দটা যেহেতু আর ওই অভিঘাতটা নিয়ে আসছে না, সেহেতু সেই স্ল্যাং এর গুরুত্বটাও তার নেই, খুব সহজেই সেটা মূল ভাষার মধ্যে চলে আসছে। এবং খুব সচেতন ভাবে স্ল্যাং কিন্তু আমাদের লেখালেখির মধ্যে, আমাদের সাহিত্যের মধ্যে কিন্তু আসতে শুরু করেছে। একটা সময় বঙ্কিমের যুগে সাধারণ একটা চলিত ভাষা লিখলেই সেটা সব মরা দাহ বলে গালাগাল দেওয়া হতো সেটা নিয়ে। কিন্তু আমরা তো মোটামুটি এটা লক্ষ্য করছি যে এই শতাব্দীতে বা এই শতাব্দীরও একটু আগে থেকেই বেশ কিছু লেখক এবং যারা প্রতিষ্ঠিত লেখক, মান্য লেখক, তারা কিন্তু বাংলা ভাষার ছকটাকে কোথাও বদলে দিতে সফল হয়েছে। নিশ্চয়ই সাম্প্রতিককালে এই কাজটা সবচেয়ে দক্ষতার সঙ্গে করেছেন নবারুণ ভট্টাচার্য, এবং তিনি বাংলা ভাষার যেটা কি বলবো, যেটা মানে মান্য যে প্যারাডাইমটা, সেটাকেই তো নড়িয়ে দিয়েছেন, যেটার উপর দাঁড়িয়ে আমি বলছি যে এইটা ভদ্র ভাষা, এইটা স্ল্যাং, এই ভদ্রতার মুখোশটা যেভাবে খুলে দেওয়া গেছে, তাতে সত্যি সত্যি আর কেউ ভদ্র থাকছে কিনা এইটাই যখন একটা বিরাট প্রশ্ন হয়ে উঠছে, তখন স্ল্যাং এর সংজ্ঞাটাও হয়তো এক ধরনের প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। এটাকেও হয়তো আরেকবার নতুন করে ভাবতে হবে। স্ল্যাং উবে গেল এটা বলছি না, কিন্তু এই যে ভদ্রলোক যা বলে না তা হচ্ছে স্ল্যাং, এইটা যদি মানতে হয় তাহলে ভদ্রলোক বাঁচতে শহর উজাড় হয়ে যাবে, ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে না। স্ল্যাং সবাই বলেন এখন। স্ল্যাং বলাটা এক ধরনের নাগরিক কৌলিন্যেরই লক্ষণ। ফলে স্ল্যাং ভদ্রলোকের ভাষার বাইরের ভাষা, এ কথাটা বলাটা সঙ্গত নয় একেবারেই। আমি আলোচনাটা এখানে শেষ করব। এই ইতিমধ্যে কিছু কিছু প্রশ্ন আমার চোখে পড়েছে, বেশিরভাগই পড়েনি, ফলে মহিদুল যদি মনে করে কিছু প্রশ্ন আমাকে আলাদা করে একটু উল্লেখ করে দেওয়া প্রয়োজন, তাহলে সেগুলো আমি একটু আলোচনা করতে পারি। একটা প্রশ্ন আমি লক্ষ্য করলাম যে আমাদের গায়ত্রী মন্ত্রে শব্দটার যে প্রয়োগ, সেই প্রয়োগটা এখানে অন্য অর্থে। আসলে ধাতুটার মূল অর্থ সংস্কৃতে হচ্ছে প্রেরণ করা, টু সেন্ড। এই পুরো জিনিসটাই কিন্তু শেষ পর্যন্ত এক ধরনের রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। ফলে সেই অর্থটাই গায়ত্রী মন্ত্রেও আছে, সেই অর্থটাই যৌন ক্রিয়ার সূত্রে যে শব্দটির ব্যবহার তার মধ্যেও আছে। এছাড়া অন্য কিছু প্রশ্ন যদি থাকে, আমি বলতে বলতে সব প্রশ্ন তো খেয়াল করতে পারিনি, ফলে ধরিয়ে দিলে একটু উত্তর দিতে পারি। আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, আমরা অনেক উপকৃত হয়েছি। খুব সুন্দর একটা আলোচনা আমরা শুনেছি। বিন্দাস নিশ্চয়ই স্ল্যাং, যিনি জিজ্ঞেস করেছেন বিন্দাস কে স্ল্যাং, নিশ্চয়ই স্ল্যাং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু কিছু প্রশ্ন এসছে স্যার। তো যেমন তপন কুমার বিশ্বাস বলছেন যে স্ল্যাং আর প্রবাদ প্রবচন কি এক, এইটা যদি একটু বলেন। না, প্রবাদ প্রবচন তো সম্পূর্ণ আলাদা জিনিস। প্রবাদ প্রবচনের কথাটা যদি আমরা মনে রাখি, তাহলে দেখবো যে প্রবাদ প্রবচন দাঁড়িয়ে থাকে মানে একটা বাক্যের উপর। বাক্য ছাড়া প্রবাদ হয় না, বাক্য খণ্ড হতে পারে কিন্তু বাক্য ছাড়া প্রবাদ হয় না। আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমার মনে হয় প্রবাদের চেয়ে বেশি যেটার সঙ্গে কাছাকাছি, যেটার কথা আমি আজকের আলোচনায় খানিকটা উল্লেখ করেছি, সেটা হচ্ছে
আহ মানে প্রবচন, প্রবাদ নয়, প্রবচন, ইডিয়াম, বাগধারা, হ্যাঁ, সেখানে কিছু স্ল্যাং এর লক্ষণ থাকে, কিছু প্রবচনে, কিছু প্রবচনে থাকে না, কিছু ইডিয়ামে থাকে না। সেটাও আমি খানিকটা আমার আলোচনার মধ্যে বলেছি। এটা এটা যদি লক্ষ্য করি যে বাংলা বাগধারা অভিধান বলে একটি অভিধান সংসদের আছে। এখন এই সংসদের বাংলা বাগধারা অভিধানে সুভাষ ভট্টাচার্য সংকলিত বাগধারা অভিধান, তাতে উনি ভূমিকা অংশে বলেছেন যে কিছু শব্দ স্ল্যাং, কিছু শব্দ একেবারে ইডিয়াম। বলতে গিয়ে তিনি ধরা যাক খোঁচে বোম হয়ে যাওয়া, এটাকে বলেছেন ইডিয়াম। আবার ধরা যাক ঢপ মারা, এটাকে বলেছেন স্ল্যাং। এখন সমস্যাটা হচ্ছে যে এইগুলো তো ভীষণ রিলেটিভ একটা স্টেটমেন্ট। এই যে আমি যে আমার আলোচনায় কেটে পড়া শব্দটা বললাম, যে সত্যি কি আজকে আমাদের কেটে পড়া শব্দটাকে খুব স্ল্যাং মনে হয়? এটা তো একটা ইডিয়াম, এটা তো একটা বাগধারা, কিন্তু কোন মানুষ তো মনে করতে পারেন যে এটা একটা খুব খারাপ শব্দ। এই জায়গাটাই হচ্ছে সমস্যাটা। ইডিয়ামও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এক ধরনের সেন্সরশিপ তার ক্ষেত্রে থাকে। প্রবচন কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না, অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে গা করা শব্দটা বললাম, এরকম অনেক প্রবচন আছে যেগুলো আমরা আমাদের কথাবার্তার মধ্যে ব্যবহার করতে পারি, শিষ্ট ভাষার মধ্যেই যেগুলো অন্তর্গত হতে পারে, যেগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। কিন্তু এর পাশাপাশি অনেক শব্দ থাকবে যেগুলোতে এই সমস্যাটাও থেকে যাবে। ফলে প্রবচন অংশ তো স্ল্যাং, সবটা নয়। আরো অনেকেই প্রশ্ন করেছেন স্যার, কিন্তু সময় তো প্রায় শেষ, 5:30 বেজে গেল। আমার নিজস্ব একটা প্রশ্ন আছে আপনার আলোচনার মধ্য দিয়ে, যেটা বুঝতে পেরেছি আপনি যে শেষে নবারুণ ভট্টাচার্যের কথা বললেন, বিশেষ করে বাংলা সাহিত্যে স্ল্যাং শব্দের ব্যবহার 70 দশকের পরেই দেখছি। মানে মহাশ্বেতা দেবী, নবারুণ ভট্টাচার্য বা এখনো সাম্প্রতিক কিছু নীলদর্পণ পড়েছিস? হ্যাঁ স্যার, পড়েছি। নীলদর্পণের স্ল্যাং নেই? হ্যাঁ স্যার, আছে আছে, তবে সেগুলো তো আছেই, কিন্তু এখনকার শব্দে যেগুলো ওই যে 4 অক্ষরের শব্দ সরাসরি সাহিত্যে আসছে, এই স্ল্যাং গুলো কি প্রতিবাদের ভাষা হিসেবে ধরা যায়? না, আসলে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এইটা না, আমরা এই ব্যাপারটা আসলে স্ল্যাং জিনিসটা কিন্তু নিছক ভাষাতত্ত্বের জিনিস নয়, এটা কিন্তু বিরাট ভাবে মানে সমাজতত্ত্বের অন্তর্গত। হ্যাঁ, ফলে আমরা যদি এটা খেয়াল করি যে 19 শতকে আমাদের যে ভাষা আমাদের তৈরি হচ্ছে, সেই ভাষার মধ্যে কিন্তু একটা কি বলবো, একটা সাহেবী প্রভাব কাজ করেছে। সাহেবী প্রভাব বলতে, অর্থাৎ ভদ্রলোকের ভাষা, সাহেবী প্রভাব বলতে সেই যুগের সাহেবী প্রভাব, এবং সেই যুগের সাহেবী প্রভাব বলতে কিন্তু একটা ভিক্টোরিয়ান পরিমণ্ডল তার মধ্যে কাজ করেছে। আমরা যদি ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্য খেয়াল করি, তাহলে এরকম গল্প শোনা যায় যে সে যুগে তারা নাকি টেবিল চেয়ারের পায়ায় কাপড় দিয়ে মুড়ে দিত, কেননা নগ্ন পা হচ্ছে অশ্লীল। এখন মানে শালীনতার বোধ থেকে এমন একটা অদ্ভুত জায়গা, শ্লীলতার বোধ থেকে এমন একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে টেবিলের পা যদি নগ্ন হয় সে অশ্লীল। এখন এই জায়গাটা কিন্তু আমাদের ভারতীয়, বিশেষ করে বাঙালি বুদ্ধিজীবীদের 19 শতকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আমরা লক্ষ্য করি যে আমাদের নাট্যকাররা কেউ কেউ আমাদের প্রহসনে, আমাদের কিছু কিছু নকশার মধ্যে এই ধরনের ভাষার ব্যবহার ঘটেছে। কখনো কখনো খুব খারাপ গালাগালির ব্যবহার আমরা সেখানে পাই, কিন্তু সাধারণভাবে এগুলোকে এড়িয়ে যাওয়ার প্রবণতাটাই কিন্তু বাংলা ভাষায় স্থায়ী হয়ে গেল। বিশেষত বঙ্কিম এবং রবীন্দ্রনাথ, আমি এদের ভাষার মূল জায়গাটায় এরা কিন্তু কেউ খারাপ শব্দের দিকে গেলেন না। এখন এই ভিক্টোরীয় প্রভাব
20 শতক থেকে কাটতে শুরু করে। কিন্তু 20 শতকে আমাদের বাঙালিদের সমস্যা হলো যে আমাদের রুচি অনেকটা তৈরি করে দিয়ে গেলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের এই জায়গায় অনেক মানে শালীনতার একটা আশ্চর্য বোধ ছিল। ফলে সেই পুরো জায়গাগুলো কাটিয়ে একটা নতুন মূল্যবোধের জায়গায় আসতে বাঙালি সাহিত্যিকদের সময় লেগেছে। ফলে সেই কারণেই এটা মানে গত শতাব্দীর 70-80-র দশক থেকে বা 60-এর দশক থেকেই বলা ভালো, যে তীব্রতা একটু একটু করে অর্জন করেছে, এটা একটা নতুন প্রসেস। মানে অনেকগুলো জিনিস তো ঘটে, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, ইউরোপের ক্ষেত্রে, ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তারপরে প্রচুর নতুন স্ল্যাং এর ব্যবহার বেড়ে গেল, স্ল্যাং ব্যবহারের ধরনটাই বদলে গেল। এখন মানুষের মূল্যবোধ গুলো কিন্তু নানা রকম ঘটনায় বিপর্যস্ত হয়েই বদলায়। হ্যাঁ, ফলে বিশ্বযুদ্ধ, স্বাধীনতা, নকশাল আন্দোলন, আমাদের দেশের মানে স্বাধীনতার পর একটা প্রবল আশাভঙ্গের ইতিহাস, ফলে নানা কারণ কিন্তু আসলে মানে স্ল্যাং এর ব্যবহারকে খানিকটা প্রভাবিত করেছে। এটা কেবল অমুক সাল থেকে শুরু হলো এইভাবে বললে হবে না, এটা ভাষাতাত্ত্বিক নয় জিনিসটা, এটা পুরোটাই সমাজতাত্ত্বিক। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার অনেকেই প্রশ্ন করছেন কিন্তু সব প্রশ্নের উত্তর নেওয়াটাও সম্ভব নয়। আর একটা প্রশ্ন আপনাকে করছি স্যার, ওই সুমিত ঘোষ জানতে চাইছেন যে উপমহাদেশে ভাষাগত রুচিশীলতার উত্থানের সময় হিসেবে আপনি কোন নির্দিষ্ট সময়কে গুরুত্ব দেবেন, যেখানে বাংলা ভাষায় এমন কিছু শব্দের উদাহরণ দিতে পারেন যা পূর্বে মান্য ভাষার অন্তর্ভুক্ত ছিল না তবে এখন হয়েছে? না, এরকম অজস্র শব্দ দেওয়া যেতে পারে যেটা মান্য ভাষায় ছিল না, এখন হয়েছে। যার একটা ভালো উদাহরণ এক্ষুনি আমি দিতে পারি, সেটা হচ্ছে গোলমাল শব্দটা। হ্যাঁ, গোলমাল শব্দটা কিন্তু রবীন্দ্রনাথ বর্জন করতে চেয়েছিলেন। হ্যাঁ, গোলমাল অনেক দিন ধরে বাংলা শব্দে আছে, বাংলা ভাষায় আছে, কিন্তু একটা প্রশ্ন তো উঠবেই যে এই যে ভদ্র বলছি, সে ভদ্রটা কে, কাকে বলবো ভদ্রলোক? আমি খুব সচেতন ভাবেই বারবারই এটা বলবার সময় বোঝাতে চেষ্টা করেছি যে ভদ্রলোক শ্রেণী বলতে আমি কোনো জিনিসকে বুঝছি না, এটা একটা কনস্ট্রাক্ট যেটা কেউ না কেউ একটা সময় করেছেন। কিন্তু মানে তারা কিন্তু কিছু শব্দকে তফাংতেও করে রেখেছে, সেই শব্দগুলো ধীরে সুস্থে বাংলায় ঢুকেও গেছে একটা সময়। আর আমি একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই যে ধরা যাক প্রাগাধুনিক যুগে আমাদের কি কোনো স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট ছিল? অর্থাৎ 19 শতকের পর থেকে আমরা একটু একটু করে একটা স্ট্যান্ডার্ড ডায়ালেক্টের দিকে যাচ্ছি। তার আগে কি খুব স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট ছিল? আমার ধারণা স্পষ্ট করে কিছু ছিল না। না যদি থাকে, তার আগে স্ল্যাং এর ধারণাও কি ছিল সেটাও বলা খুব মুশকিল। কিন্তু আদৌ কোনো স্ল্যাং এর ধারণা ছিল কিনা? অনেক শব্দ আমরা পেতে পারি যে শব্দগুলো এখনকার নিরিখে মনে হতে পারে স্ল্যাং, কিন্তু সেই সময়কার কাব্যে সেগুলো ব্যবহার হয়েছে, সেগুলো খুব অনায়াসে ব্যবহার হয়েছে, সহজভাবে ব্যবহার হয়েছে। এখন সেই শব্দগুলো এখন মনে হতে পারে যে না, এইগুলো এখন এভাবে ব্যবহার করব না। হ্যাঁ, এখন বাঙালির কিছু কিছু প্রবণতা কিন্তু লক্ষ্য করবার মতন, যে কিছু কিছু জায়গায় আমরা ক্রমশ কিন্তু সরে যাচ্ছি আরো শালীন শব্দের দিকে, সেটা কিন্তু একটা সময় হয়েইছে। ফলে তার নিদর্শন বাংলা ভাষায় প্রচুর দেওয়া যায়। আর কোন সময় তৈরি হয়েছে এটা প্রত্যেক সময় বদলাবে, প্রত্যেক যুগে বদলাবে। কোনো একটা সময় শালীনতার ধারণা তৈরি হয়েছে এরকমটা কিন্তু কখনোই নির্দিষ্ট করে বলা যাবে না। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। সবাই কমেন্টে ভালো লাগার কথা জানাচ্ছেন আপনার বক্তৃতা শুনে।
আমরা আর প্রশ্ন নিতে পারছি না। যাদের প্রশ্ন নেওয়া হয়নি খারাপ ভাবে নেবেন না, সময়টা অনেক হয়ে গেছে। তো স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাই। কোনো প্রয়োজনে আবার কলেজে যদি কোনো সেমিনারের আয়োজন করি আপনাকে আমন্ত্রণ জানাবো। আপনি যদি আসতে পারেন খুব ভালো লাগবে আমাদের। নিশ্চয়ই, আমিও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এবং কলেজ জলমগ্ন হয়ে আছে এই কথাটা শুনে খারাপ লাগছে। নিশ্চয়ই শিগগিরই জলস্তর নেমে গেলে আবার স্বাভাবিক অবস্থা ফিরবে, কিন্তু আমি জানি না মানে সারা পৃথিবীতেই কবে স্বাভাবিক অবস্থা ফিরবে আমরা তো কেউ কোনো অনুমানও করতে পারছি না, সবটাই অনুমানের বাইরে। যাই হোক, সকলকে ধন্যবাদ। এতক্ষণ ধরে শুনলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিই আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি মিউট করতে পারেন। ওকে স্যার, নমস্কার। নমস্কার। আচ্ছা, সকল শ্রোতাদেরকে জানাই আপনারা আজকে যেভাবে শুনলেন আমরা সত্যিই খুব উপকৃত এবং গর্বিত যে প্রায় 200-র উপরে শ্রোতা ছিল গুগল মিটে। তো আগামীকাল আবার আমাদের দুজন বক্তা আছেন, সনশ্রী ভট্টাচার্য এবং শামীম আহমেদ। এই দুজনের বক্তৃতাও শুনবেন আশা করি। তো এরকম আমাদের পরপর চলতে থাকবে। 29 তারিখে শেষ হবে আমাদের এই সিরিজ। আশা করি আজকে যেভাবে সাথ দিয়েছেন পরবর্তী বক্তৃতার দিনগুলোতে আপনারা আবারও সাথ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আচ্ছা, এই পর্যন্ত শেষ করছি। অরিন্দম দা। হ্যাঁ, মোটামুটি ভাবে শেষ কর। বাকিদেরকে অনুরোধ করছি এবার আস্তে আস্তে যাতে মিটিং রুমটা হ্যাঁ, আপনারা মিটিং এবার রুম আস্তে লিভ আস্তে করে যাতে যাবো, ছেড়ে দেন। রেকর্ড আপনারা কমপ্লিট করে দিন, মিটিং রুম লিভ করে যাবো। আপনারা কালকে বা পরবর্তীতে ইউটিউব লিঙ্কটা দিয়ে এইখানে একটু ভিড়টা কম অ্যালাউ করুন, তাহলে একটু শান্তিপূর্ণভাবে শোনা যাবে। আর প্রশ্ন উত্তর পর্বটা একটু সেটা লং আমরা ডাউন করা যদি যায়, আমরা প্রশ্ন উত্তর আমরা কলেজে ওটা আলোচনা করে নিচ্ছি, আপনারা সাথে তাহলে থাকুন। সবাই ধন্যবাদ। সব বক্তব্য শুনবে বা সবাই সবটা ইন্টারেস্টেড হবে এটার দরকার নেই। এত বেশি ওই আসুন আসুন করে ডেকে দেখলেন তো প্রথম দিকটাতে গন্ডগোল হচ্ছিল। ওই 80-85 হ্যাঁ 100 কুড়ি ঠিক আছে, 200-220 এসে হই হই করাচ্ছে, একটু এগুলো একটু ভাবুন। মানে সেমিনারটাই ঠিক তো আছে, ওয়েবিনার হচ্ছে, সমস্যা এখন আমরা কি স্পিকারের কর্ডটা খুলে নিই, যিনি বক্তা তার মাইক্রোফোনটা তো কেড়ে নিই না। সুতরাং ওইটা একটু যদি ইনফর্মালি ব্যাপারটাকে দেখেন তাহলে ভালো হয়। এরপরে আচ্ছা, ধরুন আপনার পরামর্শ আমরা ভেবে দেখবো। খুব ভালো লাগলো, পাশে থাকুন এভাবে। একদম একদম ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। অরিন্দম রেকর্ডিংটা অফ করতে পারো। হুম।